আচ্ছা, আমরা ইন্টিগ্রেশন সম্পর্কে কম বেশি সবাই জানি। আজকে আমরা দেখবো হচ্ছে ইন্টিগ্রেশনের মাধ্যমে কিভাবে ধরো কিছু কার্ভ আছে অথবা কার্ভ এবং লাইন আছে, তাদের দ্বারা যে এনক্লোজড এরিয়া আছে বা রিজন আছে, ওই রিজনের কিভাবে ভলিউম বের করব, কিভাবে এরিয়া বের করব, সেটা আজকে আমরা দেখবো। আচ্ছা, সেটা দেখার আগে আগে আমাদেরকে বুঝতে হবে কিভাবে কার্ভ গুলোকে ট্রেস করব। ট্রেস মানে হচ্ছে আমি কার্ভ গুলো কিভাবে ড্র করব। আমি যদি বলি যে দুইটা কার্ভ দ্বারা যে রিজনটা সারাউন্ডেড আছে অথবা এনক্লোজড আছে, তাদের এরিয়া বের করতে হবে। এখন আমি যদি না জানি যে এই দুইটা কার্ভ দ্বারা কোন অংশটুকু এনক্লোজড আছে অথবা কোন অংশটুকু সারাউন্ডেড আছে, তাহলে আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে এরিয়া বা ভলিউমটা বের করা। আচ্ছা, তো সেজন্য আমরা আগেই শিখবো কিভাবে কার্ভ গুলোকে ট্রেস করতে হয়। আচ্ছা, তো শুরুতেই আসি আমরা কার্ভ ট্রেসিং এর মধ্যে। দেখো এখানে একটা টার্ম বলা আছে সিমেট্রি। সিমেট্রি মানে হচ্ছে যখন কোন একটা কার্ভকে আমরা ট্রেস করব, কার্ভটা যদি ইকুয়ালি দুই ভাগে ডিভাইড হয়, দুই ভাগে ডিভাইড বলতে কার্ভের অর্ধেক পড়বে এক্স এক্সিসে, মানে এক্স এর ধনাত্মক এক্সিস ধনাত্মক সাইডে, আর বাকি অর্ধেক পড়বে হচ্ছে ঋণাত্মক সাইডে। আবার যদি ওয়াই এর কথা চিন্তা করি, অর্ধেক পড়বে পজিটিভ ওয়াই সাইডে আর অর্ধেক পড়বে হচ্ছে নেগেটিভ ওয়াই সাইডে। মানে হচ্ছে আমার কার্ভটা ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে। এরকম যদি হয় তাদেরকে আমরা সিমেট্রি বলি। এখন কার্ভটা কখন সিমেট্রি হবে? এরকম যদি হয় কোন একটা ফাংশন দেয়া থাকে, সেখানটাতে হচ্ছে একটা টার্ম হচ্ছে আমার মানে দ্বিঘাত থাকবে, হয় এক্স স্কোয়ার অথবা ওয়াই স্কোয়ার, এরকম ফর্মে যদি থাকে, তাহলে ওই কার্ভ গুলোকে আমরা সিমেট্রি কার্ভ বলবো। আচ্ছা, এখন কোনটাকে আমরা কোনটা ওয়াই এক্সিস বরাবর সিমেট্রি হবে আর কোনটা এক্স এক্সিস বরাবর সিমেট্রি হবে? আচ্ছা, যদি এরকম থাকে, ধরো ওয়াই স্কোয়ার সমান 4ax, এখানটাতে দেখা যাচ্ছে ওয়াইটা হচ্ছে দ্বিঘাত একটা টার্ম যার পাওয়ার হচ্ছে 2। তো এরকম যদি ওয়াই এর উপর যদি দ্বিঘাত থাকে, পাওয়ার 2 থাকে, তখন এটা ওয়াই এক্সিস বরাবর সিমেট্রি হবে। তার মানে এই কার্ভটা ড্র করলে অর্ধেক যাবে পজিটিভ ওয়াই এক্সিসে, বাকি অর্ধেক যাবে হচ্ছে নেগেটিভ ওয়াই এক্সিসে। এখানটাতে যেমন দেখো এই কার্ভটা হচ্ছে এরকম করে ড্র হলো, এখান থেকে এদিকটাতে ড্র হলো। এই কার্ভের যে অর্ধেক অর্ধেক দেখা যাচ্ছে যে পজিটিভ ওয়াই এক্সিসে আছে, আর বাকি অর্ধেকটা হচ্ছে নেগেটিভ ওয়াই এক্সিসে আছে। এইগুলাকে বলা হয় সিমেট্রিক কার্ভ। আচ্ছা, এবার যদি আমি এইটার কথা চিন্তা করি, এক্স স্কোয়ার সমান 4ay, এইটা হচ্ছে এক্স এক্সিস বরাবর সিমেট্রি হবে। তার মানে এই কার্ভটার অর্ধেক থাকবে হচ্ছে পজিটিভ এক্স এক্সিসে, আর বাকি অর্ধেক থাকবে হচ্ছে নেগেটিভ এক্স এক্সিসে। তো কার্ভটা যদি আমরা এভাবে ড্র করি, তাহলে দেখো এর অর্ধেক আছে আমার এই পজিটিভ এক্স এক্সিসে, আর বাকি অর্ধেক আছে, সরি আমি ভুল বলছি। আচ্ছা, হ্যাঁ এইখানটাতে এইটা হবে ওয়াই, এই সরি ঠিকই আছে, উপরেরটা হচ্ছে ওয়াই, নিচেরটা হচ্ছে এক্স। হ্যাঁ, এই নিচেরটা হচ্ছে এক্স। তার মানে এইটা হচ্ছে তোমার আহ, আহ, যখন এক্স এর টার্মটা দ্বিঘাত থাকবে তখন এক্স এক্সিস বরাবর সিমেট্রি হবে। অর্ধেক যাবে হচ্ছে পজিটিভ এক্স এর দিকে, বাকি অর্ধেক যাবে হচ্ছে নেগেটিভ এক্স এর দিকে। আচ্ছা, এখন যদি এরকম একটা সমীকরণ থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার, এখানে দেখা যাচ্ছে এক্স হচ্ছে দ্বিঘাত, ওয়াই হচ্ছে দ্বিঘাত, তাহলে এটা এটা তো আমরা দেখেই বুঝতেছি এটা হচ্ছে একটা কিসের কিসের ইকুয়েশন? এটা সার্কেলের ইকুয়েশন, এটা বৃত্তের ইকুয়েশন, এটা বৃত্তের ইকুয়েশন। ওকে, তো এখানে দেখা যাচ্ছে এটা দ্বারা এটা বোঝা যায় এই কার্ভটা অথবা এই এটা যেটা যে বৃত্ত যেটা আছে ওইটা হচ্ছে এক্স এক্সিস বরাবরও সিমেট্রি হবে এবং ওয়াই এক্সিস বরাবরও সিমেট্রি হবে। তাহলে দেখো আমি যদি এরকম করে একটা বৃত্ত ড্র করি, দেখো বৃত্তটাকে যদি আমি এক্স এক্সিস বরাবর ইকুয়ালি ডিভাইড করি অথবা ওয়াই এক্সিস বরাবর ইকুয়ালি ডিভাইড করি, দেখা যাবে যে এর অর্ধেক হচ্ছে পজিটিভ এক্স এক্সিসে আছে, অর্ধেক হচ্ছে নেগেটিভ এক্স এক্সিসে আছে। আবার যদি ওয়াই এর কথা চিন্তা করি, অর্ধেক পজিটিভ ওয়াই এক্সিসে আছে, বাকি অর্ধেক হচ্ছে নেগেটিভ ওয়াই এক্সিসে আছে। তার মানে আমার এই জিনিসটা বুঝতে হবে, যখন আমি কার্ভটা ড্র করব তখন সেটাকে আমি এক্স এক্সিসে সিমেট্রি ধরবো, না ওয়াই এক্সিসে সিমেট্রি ধরবো, না বোথ এক্সিসেই সিমেট্রি ধরবো, সেটা আমাকে এই ফাংশনটা দেখে বুঝতে হবে। যদি ওয়াই এর টার্ম দ্বিঘাত হয়, দেন আমরা বলবো এটা এক্স ওয়াই এক্সিস বরাবর হচ্ছে সিমেট্রি। যদি এক্স এর টার্ম দ্বিঘাত হয়, তখন এটাকে বলবো আমরা এক্স এক্সিস বরাবর সিমেট্রি। আচ্ছা, এবার যদি কোনো একটা কার্ভ, আমরা যদি বলি যে কার্ভটা হচ্ছে অরিজিন দিয়ে পাস হচ্ছে, অরিজিন দিয়ে পাস হওয়া মানে হচ্ছে অরিজিনে কোঅর্ডিনেট কত থাকে? 0 0। তার মানে কোনো একটা কার্ভ যদি বলি আমরা অরিজিন দিয়ে পাস হচ্ছে, তাহলে যেটা করতে হবে ওই কার্ভে যদি আমি এক্স এবং ওয়াই এর ভ্যালু 0 0 বসাই, এরপর যদি আমি 0 পাই, দেন আমি বলতে পারবো না ঠিক আছে এই কার্ভটা অরিজিন দিয়ে পাস হচ্ছে। এটা আমরা সবাই জানি অরিজিন দিয়ে পাস হওয়া মানে হচ্ছে, অথবা যদি বলি যে এই কার্ভটা 2 3 এই পয়েন্ট দিয়ে পাস হচ্ছে, তার মানে এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু হচ্ছে 3, তার মানে এই পয়েন্ট দিয়ে যদি পাস হয়, তার মানে এই ভ্যালু দুটো যদি আমি ওই কার্ভটাতে ইনপুট করি এক্স এবং ওয়াই এর পরিবর্তে,
তারপর যদি আমার ভ্যালু আসে 0, রেজাল্ট যদি 0 আসে, তখন আমরা বলতে পারবো কার্ভটা ওই পয়েন্ট দিয়ে পাস হচ্ছে। আচ্ছা, এবার যদি বলা হয় যে অরিজিনে ট্যানজেন্ট কত হবে, আমার কাছে একটা কার্ভ দেয়া আছে, বলা হলো ওই কার্ভের অরিজিনে ট্যানজেন্ট কত হবে। আচ্ছা, এখন ট্যানজেন্ট হতে পারে এরকম যে তোমার আহ, এরকম যদি ফাংশন দেয়া থাকে, ধরো y² = 4x, এরকম একটা ফাংশন বা এরকম একটা কার্ভ দেয়া আছে। এখন বলা হলো এই কার্ভটার অরিজিনে ট্যানজেন্ট কত। আচ্ছা, এখন সেটা যদি করতে হয় সবার আগে যেটা করব আমরা, আমার এখানে যে লিস্ট স্কোয়ার যে টার্ম, লিস্ট ডিগ্রি যে টার্মটা আছে, ডিগ্রি বলতে আমরা এখানে পাওয়ার বোঝাচ্ছি। যেমন এইখানটাতে y এর পাওয়ার হচ্ছে 2, মানে ডিগ্রি হচ্ছে 2। এখানে x এর পাওয়ার হচ্ছে 1, মানে হচ্ছে ডিগ্রি হচ্ছে 1। তো লিস্ট ডিগ্রি যে টার্মটা আছে ওই টার্মটা সমান 0 ধরতে হবে। তো এখানে 4x হচ্ছে লিস্ট ডিগ্রি টার্ম, 4x সমান আমরা 0 ধরলাম। 0 ধরার পর এখান থেকে আমার x সমান 0 আসতেছে। আচ্ছা, এবার বলো x এর মান 0 হবে কোথায়? ওয়াই এক্সিসে। এক্স এর মান ওয়াই এক্সিসে 0 না? ওয়াই এক্সিসের যেখানটাতেই আমি এক্স এর মান দেই না কেন, ওখানটাতে হচ্ছে 0। আবার আমি যদি বলি, এক্স এক্সিসের কথা বলি, এক্স এক্সিসের আমি যেখানেই দেই না কেন ওখানটাতে ওয়াই এর মান হচ্ছে 0। এটা আমরা সবাই জানি। মানে ওয়াই এক্সিসে এক্স এর মান 0, মানে লম্বালম্বি যে দাগটা আছে ওই দাগটার কথা বলতেছি, ওই এক্সিস বরাবর হচ্ছে 0। আবার এক্স এক্সিসে হচ্ছে ওয়াই এর মানটা 0। যেহেতু এক্স এর মান এখানটাতে 0 আসছে, তার মানে আমি বলতে পারি এটা হচ্ছে অবশ্যই ওয়াই এক্সিস, যেহেতু এক্স এর মানটা হচ্ছে 0। তাহলে এই যদি ফাংশনটা হয় y² = 4x, এইটার অরিজিনে যদি ট্যানজেন্ট বের করতে বলা হয়, তার মানে আমরা বলতে পারি এটা ট্যানজেন্ট হচ্ছে ওয়াই এক্সিস। অনুরূপ ভাবে যদি এই এরকম ফাংশন দেয়া থাকে x² = 4ay, এখানটা তো আমার লিস্ট ডিগ্রি যে টার্ম আছে ওই টার্ম সমান 0 ধরতে হবে। তার মানে 4ay সমান 0 ধরলাম, তার মানে y সমান 0 আসছে। তার মানে আমরা জানি x এক্সিসে হচ্ছে y এর মান 0। তখন বলতে পারি এই যে কার্ভটা আছে এই কার্ভের যদি অরিজিনে ট্যানজেন্ট বের করতে বলা হয়, সেই ট্যানজেন্টটা হচ্ছে x এক্সিস। ক্লিয়ার কিনা সবাই? আচ্ছা, এরপরে যদি আমরা যেহেতু, স্যার হ্যাঁ স্যার এটা লিস্ট ডিগ্রি কেমনে আচ্ছা, কেমনে বুঝবো যে কোনটা লিস্ট ডিগ্রি হবে? আচ্ছা, ডিগ্রি মানে হচ্ছে পাওয়ার। ডিগ্রি মানে হচ্ছে পাওয়ার। তাহলে এখানে দেখো এক্স এর উপরে পাওয়ার ও হচ্ছে 2, আচ্ছা, তার হ্যাঁ মানে এটা এটার পাওয়ার ডিগ্রি নাই। হচ্ছে 2। আবার এখানে ওয়াই এর পাওয়ার হচ্ছে 1, তার মানে এটার হুম, ডিগ্রি হচ্ছে 1। তো যার ডিগ্রি সব থেকে কম থাকবে ওইটাকে ধরে নিব আমরা আচ্ছা লিস্ট ডিগ্রি টার্ম। আচ্ছা, এবার আমরা যেহেতু বললাম যে আচ্ছা দুইটা কার্ভের মধ্যে যে এনক্লোজড এরিয়া আছে তার কোঅর্ডিনেট এরিয়া বের করতে হবে অথবা ভলিউম বের করতে হবে। এই জন্য প্রায় আমাদের হচ্ছে দেখা যাবে যে দুইটা কার্ভের যে ইন্টারসেকশন পয়েন্ট আছে তাদের কোঅর্ডিনেট বের করতে হবে, অথবা কার্ভ এবং লাইন তারা ইন্টারসেক্ট করছে সেখানটাতে কার্ভ এবং লাইনের হচ্ছে ওই ইন্টারসেকশন পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে হবে। তো আমরা সবাই জানি কিভাবে কোঅর্ডিনেট বের করে ইন্টারসেকশন পয়েন্টের। তারপর আমি বলে নিচ্ছি, ধরো এরকম যদি একটা আমার সার্কেল থাকে বা বৃত্ত থাকে, আমি যদি এই সার্কেলের এক্স এক্সিস ওয়াই এক্সিসে তার যে ইন্টারসেকশন পয়েন্ট আছে তাদের কোঅর্ডিনেট বের করতে চাই, তাহলে আমি যদি এক্স এক্সিসের ইন্টারসেকশন পয়েন্টের কোঅর্ডিনেট বের করি, তখন ওয়াই সমান 0 ধরে নিতে হবে। আর ওয়াই এক্সিস এর বেলাতে উল্টাটা, যদি আমি ওয়াই এক্সিসে যে ইন্টারসেকশন পয়েন্ট আছে সেখানটা যদি আমি কোঅর্ডিনেট বের করতে চাই, তখন এক্স সমান 0 ধরতে হবে। সেটাই করলাম। যদি আমি এখানে বলা আছে যদি আমি এক্স এক্সিস এর কোঅর্ডিনেট বের করতে চাই তখন ওয়াই সমান 0 ধরবো। আবার যদি ওয়াই এক্সিস এর কোঅর্ডিনেট বের করতে চাই তখন এক্স সমান 0 ধরবো। তো সেটাই, এইটা যদি আমার এক্সাক্ট ফাংশনটা হয়, এখানে আমি একবার এক্স সমান 0 বসাবো, এক্স সমান 0 বসানোর পর আমি ওয়াই সমান পেলাম +-a। তার মানে বোঝা যাচ্ছে এখানে এক্স এর কোঅর্ডিনেট গুলো হবে 0, আর ওয়াই এর একটা কোঅর্ডিনেট হবে পজিটিভ a আর একটা হবে নেগেটিভ a। তার মানে এইটাকে বলতে পারি 0a। এই যে ইন্টারসেকশন পয়েন্টটা তার কোঅর্ডিনেট হচ্ছে 0a, আর এইটার কোঅর্ডিনেট হচ্ছে 0-a। আচ্ছা, এবার সেম ভাবে যদি আমি এক্স এক্সিস এর যে ইন্টারসেকশন পয়েন্ট আছে ওটা বের করি, তখন ওয়াই সমান 0 বসাতে হবে। ওয়াই এর মান যদি 0 বসানো হয়, তাহলে এখানে এক্স এর মান আসতেছে +-a আসতেছে। তার মানে এখানটাতে ওয়াই এর মানটা হবে 0, আর এক্স এর মান একটা হবে পজিটিভ a একটা হবে নেগেটিভ a। তার মানে আমি যখন কোনো দুইটা কার্ভের যদি আমি ইন্টারসেকশন বের করতে চাই, তাহলে যদি একটা থাকে তখন হচ্ছে আমি একবার এক্স এর মান 0 বসাবো, একবার ওয়াই এর মান 0 বসাবো, এভাবে করে আমি এক্স ওয়াই এর কোঅর্ডিনেট বের করবো। আর যদি দুইটা কার্ভ থাকে, ধরো দুইটা কার্ভ মানে হচ্ছে এরকম যে x² সমান 2x ওয়াই, এরকম একটা কার্ভ আছে, আর একটা হচ্ছে ধরো ওয়াই সমান 2x আছে, এরকম দুইটা আছে। দুইটা যদি ইন্টারসেক্ট করে, তখন যেটা করতে হবে দুইটাকে সমাধান করে এক্স ওয়াই এর যে মান আসবে ওইটাই হচ্ছে তাদের ইন্টারসেকশন পয়েন্ট। দুইটা ফাংশনকে সমাধান করলে যে এক্স ওয়াই এর মান পাবো ওইটা কি বলতেছি আমরা
ইন্টারসেকশন পয়েন্ট, ওটা সামনে আমরা দেখবো কিভাবে ওই ইন্টারসেকশন পয়েন্ট আসবে এবং কিভাবে আমরা সেটা ইউজ করবো আর কি। আচ্ছা, এবার যদি লিনিয়ার লাইন ড্র করতে বলা হয়, ধরো একটা লাইন দেয়া আছে y সমান টোয়াইস এক্স, এই লাইনটা যদি ড্র করতে বলা হয় আমরা এটা সহজেই বুঝি এটা একটা লিনিয়ার লাইন। তার মানে এখানে যেটা বোঝা যাচ্ছে যখন আমার এক্স এর মান যখন 1 হবে, এটা কিভাবে ড্র করবো তোমরা এইভাবে ভ্যালু গুলো বসাবা। যখন এক্স এর মান 0 তখন y এর মানও 0, এটা তার মানে এটা অরিজিন থেকে শুরু হচ্ছে। যখন এক্স এর মান 1 তখন y এর মান হচ্ছে 2, তখন ওই 1 2 যেখানটাতে ইন্টারসেক্ট করে ওই ওই কোঅর্ডিনেটে তোমরা একটা পয়েন্ট দিবা। এবার এক্স এর মান যদি আবার 2 হয় তখন y এর মান হয়ে যাচ্ছে 4, এক্স এর মান যদি 3 হয় y এর মান হয়ে যাচ্ছে 6। তেমন এই এভাবে করে তুমি পয়েন্ট গুলো পরে যদি এভাবে করে তুমি অ্যাডজাস্ট করে দাও, তুমি জয়েন করে দাও, তাহলে একটা এভাবে করে লাইন পাওয়া যাবে। তার মানে এই লাইনটি হচ্ছে এই যে আমার লিনিয়ার লাইন, এই যে ফাংশনটা দেয়া আছে, এই লাইন দেয়া আছে, এটা লাইন ড্র হবে। সেম ভাবে যদি এরকম দেয়া থাকে y সমান x প্লাস 3, এটার জন্য যদি লাইন ড্র করতে বলা হয়, তার মানে দেখো এখানে যদি আমি x এর ভ্যালু 0 বসাই তার মানে y এর ভ্যালু হচ্ছে 3। তার মানে যখন আমার x এর ভ্যালু 0 তখন y এর ভ্যালু 3, তার মানে 0 3টা হচ্ছে এখানটাতে, 0 3, এই হলো প্রথম পয়েন্টটা। এরপর যদি আমি ভ্যালু x এর মান যদি নেগেটিভ করি তখন দেখা যাবে এটা আস্তে আস্তে এদিকে যাচ্ছে। আর x এর ভ্যালু যদি আমি পজিটিভ ধরি, ধরো 1 ধরলে এরপরটা হবে 4, এরপরটা হবে 5, এরপরটা হবে 6, তার মানে এর এদিকে কার্ভটা যাবে। তো y সমান x প্লাস 3, এটাকে যদি আমরা ড্র করি লাইনটা এরকম করে যাবে। সেম ভাবে যদি এটা ড্র করি y সমান x মাইনাস 2, তার মানে এখানে যদি তুমি x এর ভ্যালু 0 ধরো তার মানে y এর মান আসবে -2, তার মানে প্রথম পয়েন্ট হচ্ছে 0 -2 এখানটাতে। এবার যদি আমি x এর ভ্যালু যদি নেগেটিভ ধরি তাহলে আরো এর নেগেটিভের দিকে যাবে, x এর ভ্যালু যদি পজিটিভ ধরি আস্তে আস্তে এটা উপরের দিকে উঠে উঠে একসময় পজিটিভের দিকে যাবে। তার মানে আমার যদি এরকম কোনো লাইন দেয়া থাকে তাহলে এরকম করে তার লাইন ড্র করতে হবে যখন আমি এরিয়া বা ভলিউম বের করব। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে এরিয়া এবং লেন্থ কিভাবে বা ভলিউম আমরা কিভাবে বের করব। আচ্ছা, এইটা বোঝার আগে তার আগে আমাদের রিপিটেড ইন্টিগ্রেশন এইটা একটু বুঝতে হবে। রিপিটেড ইন্টিগ্রেশন মানে হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন, কিভাবে ডাবল ইন্টিগ্রেশন করে সেটা বুঝতে হবে। আচ্ছা, ডাবল ইন্টিগ্রেশন মানে হচ্ছে একটা ফাংশনকে আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, ওই রেজাল্টকে আবার পরবর্তীতে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। আবার সেম ভাবে উল্টোটাও হতে পারে, আগে আমরা ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, দেন ওই রেজাল্টটাকে আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। আচ্ছা, যেমন এখানে দেখো লিমিট আছে দুইটা, একটা হচ্ছে এ থেকে বি, একটা হচ্ছে সি থেকে ডি। এই দুইটা লিমিটের একটা লিমিট হচ্ছে এক্স এর জন্য আর একটা লিমিট হচ্ছে ওয়াই এর জন্য। তো নরমালি যেটা হয় যদি আমার দুইটা লিমিটই কনস্ট্যান্ট থাকে তখন এখানে তোমার বলে দেয়া থাকবে যে এক্স সমান এ, তার মানে বুঝতে হবে এইটা হচ্ছে এক্স এর লিমিট। ওয়াই সমান যদি এখানটাতে আবার সি দেয়া থাকে তার মানে বুঝতে হবে এটা হচ্ছে ওয়াই এর লিমিট। যখন এইটা ওয়াই এর লিমিট হবে তখন আমি যখন ডি মানে ওয়াই এর সাপেক্ষে যখন আমি ইন্টিগ্রেশন করব তখন আমাকে এই লিমিটের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করার পরে আমি যে রেজাল্ট পাবো সেই রেজাল্টটাকে আবার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। যেমন ধরে নিলাম সিডি হচ্ছে ওয়াই এর লিমিট, তাহলে শুরুতে হচ্ছে এই এই ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করার পরে যে আমি রেজাল্টটা পাবো সেই রেজাল্টটাকে আবার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা, আবার যদি উল্টাও করতে পারি আমরা আমরা যদি আগে চাই না এবার আমি এক্স এর সাপেক্ষে আগে ইন্টিগ্রেশন করব, দেন যে রেজাল্ট পাবো এটাকে আমি হচ্ছে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, সেটাও করা যাবে। আমি যদি ধরি যে এ বি হচ্ছে এক্স এর লিমিট আর সিডি হচ্ছে ওয়াই এর লিমিট, তাহলে আমি আগে হচ্ছে চাইলে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে পারবো, দেন পরবর্তীতে আবার ওয়াই এর সাপেক্ষেও ইন্টিগ্রেশন করতে পারবো। আচ্ছা, এবার কথা হলো যে আমি কি সব সময় চাইলেই যে কোনোটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে পারবো, সেটা না। যদি আমার দুইটা ভ্যালুই কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট বলতে বোঝাচ্ছি ধরো এই যে লিমিটটা এটা আছে ধরো 1 থেকে 3 আর এই লিমিটটা আছে 2 থেকে 4, তার মানে এখানে চারটা ভ্যালুই কনস্ট্যান্ট ভ্যালু, চারটা ভ্যালুই হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। তখন আমি যে কোনোটাকেই হয় আমি আগে এক্স এর সাপেক্ষে করতে পারি দেন রেজাল্টটাকে ওয়াই এর সাপেক্ষে করতে পারবো। বাট যদি এরকম থাকে ধরো এই ভ্যালুটা দেয়া আছে 2 থেকে 3, এই যে এ বি যেটা এটা 2 থেকে 3 দেয়া আছে, এটা হলো তোমার এক্স এর ভ্যালু। এখানে লেখা আছে এক্স সমান 2 3, বাট এইখানটাতে যদি লেখা থাকে যে এখানে যদি থাকে ওয়াই স্কোয়ার অথবা এখানে লেখা আছে 2x, তার মানে দেখা যায় এই যে এই সিডি যেটা সি এর এই সি এর মান হচ্ছে ধরো ওয়াই স্কোয়ার আর ডি এর মান ধরো লেখা আছে টুয়াইস এক্স টুয়াইস ওয়াই, একটা হলো ওয়াই স্কোয়ার আর একটা হলো টুয়াইস ওয়াই। তার মানে এই প্রথম ভ্যালুটা কিন্তু আমার কনস্ট্যান্ট, প্রথম যে লিমিটটা এটা হচ্ছে কনস্ট্যান্ট, বাট পরের যে লিমিটটা আছে সিডি এটা কিন্তু কনস্ট্যান্ট না, এটা হচ্ছে ভেরিয়েবল। তার মানে যদি দুইটা লিমিটের মধ্যে এই যে এই একটা লিমিট এবং এই একটা লিমিটের মধ্যে যেটা ভেরিয়েবল থাকবে আগে ওইটার সাপেক্ষে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, ওইটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করার পরে দেন হচ্ছে কনস্ট্যান্ট যে ইন্টিগ্রেশন আছে ওইটার সাপেক্ষে করতে হবে। ক্লিয়ার কিনা? যদি কনস্ট্যান্ট থাকে দুইটা লিমিটই তখন যে কোনোটার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো,
বাট যদি কনস্ট্যান্ট না থেকে যদি একটা কনস্ট্যান্ট থাকে আর একটা যদি আমার ভেরিয়েবল থাকে, তখন আগে ভেরিয়েবলের সাপেক্ষে করতে হবে, দেন ওটাকে ওই যে রেজাল্ট পাবো ওই রেজাল্টটাকে হচ্ছে কনস্ট্যান্টের সাপেক্ষে করতে হবে। সেটা কিভাবে সেটা আমরা কিছু নিচে এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো। আচ্ছা, তাহলে কিভাবে হতে পারে কনস্ট্যান্ট? ধরো এরকম যদি হয় যে এখানটাতে যেরকম দেয়া আছে, দেখো একটা লিমিট হচ্ছে a থেকে b, আর একটা লিমিট দেয়া আছে g1x g2x, তার মানে এই দুটো হচ্ছে ভেরিয়েবল আর a আর b হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে এখান থেকে সহজেই বোঝা যাচ্ছে g1x g2x, তার মানে এটা হচ্ছে x এর লিমিট, তার মানে বাকি যেটা থাকে এটা হচ্ছে y এর লিমিট। আচ্ছা, তো যদি এক্স এর, সরি আমি ভুল বলছি। আচ্ছা, আমরা যদি ওয়াই এর লিমিট যদি বলি, তার মানে ওয়াই সমান এফ অফ এক্স হবে না? ওয়াই সমান এফ অফ এক্স অথবা ওয়াই সমান জি অন এক্স হবে। আবার যদি আমি এক্স এক্স এর ভ্যালু ধরি, এক্স সমান আমি লিখবো এফ এফ অফ ওয়াই অথবা জি অফ ওয়াই, যদি আমি ভ্যালু, যদি আমি ফাংশন গুলো লিখতে চাই। আমার কথা বুঝছো কিনা? যদি আমি ধরো যদি আমি যদি বলি যে ওয়াই এর ভ্যালু তো আর ওয়াই হবে না, ওয়াই এর ভ্যালু কি হবে? এক্স হবে। আবার এক্স এর যদি ভ্যালু ধরা হয়, এক্স এর ভ্যালু তো এক্স হবে না, এক্স এর ভ্যালু হবে হচ্ছে ওয়াই, উল্টা মানে ওয়াই এর ভ্যালু হবে এক্স আর এক্স এর ভ্যালু হবে ওয়াই। তার মানে এখানে যদি তোমার এক্স দেয়া থাকে, তার মানে এটা বুঝতে হবে ওয়াই সমান জি ওয়ান এক্স, ওয়াই সমান জি টু এক্স। তার মানে এই দুইটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, এই দুইটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। এই দুটো যদি ওয়াই এর লিমিট হয়, তার মানে এই বাম পাশে যেটা থাকবে এটা হচ্ছে আমার এক্স এর লিমিট। তার মানে এটা যদি ওয়াই এর লিমিট হয়, তার মানে আগে আমার ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, ডিওয়াই যেটা, ডিওয়াই থেকে বুঝবো আমরা ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি। আচ্ছা, অনুরূপ ভাবে নিচেরটায় দেখো, এখানটায় যদি আমার এখানে যেহেতু h1y h2y দেয়া আছে, তার মানে আমরা জানি x সমান হবে y এর টার্ম যেহেতু, তার মানে এটা হচ্ছে x এর লিমিট আর বাম পাশেরটা হচ্ছে y এর লিমিট। তার মানে এটাকে আগে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তার মানে এখানে এই dx dx দ্বারা আমরা বুঝতেছি এটা আগে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, দেন এটা y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে। তো এইটা হলো ডাবল ইন্টিগ্রেশন যেটা, অথবা রিপিটেড ইন্টিগ্রেশন যেটা, ওইটার রুলস। এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, ধরো দুইটা লিমিট দেয়া আছে, একটা হলো 0 থেকে 2 আর একটা দেয়া আছে x স্কয়ার থেকে x, ফাংশনটা হচ্ছে y স্কয়ার x dy dx। এইটার আমার ডাবল ইন্টিগ্রেশন এর রেজাল্ট বের করতে হবে। এখান থেকে সহজেই বুঝতে পারছি এই যে x স্কয়ার এবং x, এই দুটো হচ্ছে y এর লিমিট, কারণ y সমান x স্কয়ার এবং y সমান হচ্ছে x, তার মানে এটা হলো y এর লিমিট, y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তো আমি কি করলাম, এটাকে এই থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, x স্কয়ার থেকে x হলো লিমিট, আর এটাকে আমি y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি। তো y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কি হবে, x টা হবে কনস্ট্যান্ট, x কনস্ট্যান্ট হবে, আর y স্কয়ার কে করলে কি হবে, y কিউব বাই 3 হবে, y কিউব বাই 3 হবে। তো y কিউব বাই 3 দেয়া মানে হচ্ছে 1/3, 1/3 টাকে বাইরে নিয়ে আসলাম আমি, তো এখানটাতে y কিউব থাকে, আর এটার লিমিট হচ্ছে x স্কয়ার থেকে x, x স্কয়ার থেকে x। আচ্ছা, এই y এর পরিবর্তে একবার আমরা x বসাবো আর একবার হচ্ছে x স্কয়ার বসাবো, তাহলে কি হবে, 1/3 কে আমরা সব বাইরে নিয়ে আসলাম, একেবারে বাইরে নিয়ে আসলাম, এখানটাতে x থাকবে, আর এই y বসালে, y এর পরিবর্তে x বসালে একবার হবে x কিউব আর একবার হবে মাইনাস x টু দি পাওয়ার 6 হবে। আচ্ছা, তো x কিউব মাইনাস x টু দি পাওয়ার 6। আচ্ছা, এরপর ওদের বাইরে যে dx আছে ওই dx টা থাকবে। এবার এটাকে আমার x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, তো এটাকে আমি x দ্বারা মাল্টিপ্লাই করি, x দ্বারা মাল্টিপ্লাই করলে x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 7 হবে। এবার এটাকে যদি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হয়, তাহলে এইটাকে করলে হবে x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5, আর এটাকে করলে হবে x টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 8। আচ্ছা, এই দুইটারই লিমিট হচ্ছে 0 থেকে 2, 0 থেকে 2 লিমিট দিলাম, এরপর যোগ বিয়োগ গুণ ভাগ করলে একটা রেজাল্ট আসবে, সেই রেজাল্টটা হচ্ছে মাইনাস 128 বাই 15। তো এইটা হলো আনসার। তো এরকম যদি ডাবল ইন্টিগ্রেশন দেয়া থাকে, তাহলে আমরা এইভাবে ডাবল ইন্টিগ্রেশন গুলাকে সলভ করব। আচ্ছা, নিচে আরেকটা এক্সাম্পল দেয়া আছে, দেখো এখানটাতে 0 থেকে পাই হচ্ছে একটা লিমিট, আর 0 থেকে cos y দেয়া আছে। তো cos y মানে x সমান cos y হবে, y সমান তো cos y হবে না, x সমান cos y, তার মানে এটা হচ্ছে x এর লিমিট। তার মানে এটাকে আমি আগে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, দেন হচ্ছে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে পরবর্তীতে। x এর সাপেক্ষে করা মানে হচ্ছে dx টাকে রাখতে হবে এখানটাতে, dx রাখলে কি হবে, sin y টা হচ্ছে কনস্ট্যান্ট, আর x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি x স্কয়ার বাই 2 হবে। x স্কয়ার বাই 2 মানে হচ্ছে হাফটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি, তো এক্স স্কয়ারের এক্স এর পরিবর্তে একবার cos y বসাতে হবে, একবার 0 বসাতে হবে। তো 0 বসালে তো 0 হয়ে যাবে, ওই টার্মটা আমাদের দরকার নাই। তো cos y বসানো মানে হচ্ছে cos স্কয়ার y হয়ে যাবে, cos স্কয়ার y হয়ে যাবে। তার মানে এখানে আছে sin y cos স্কয়ার y dy আছে, এই যে অতিরিক্ত dy আছে। আচ্ছা, এবার এখানটাতে আমরা যদি এটাকে যদি ইন্টিগ্রেশন করতে চাই, আমাদের ওই যে প্রতিস্থাপন যে ফর্মুলা আছে, ইউ সমান ধরে তারপর করতে হবে। তো আমি ইউ সমান যদি cos y ধরি,
এটাকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় ইউ হয়ে যাবে ডি ইউ, আর cos y হয়ে যাবে মাইনাস সাইন ওয়াই, সাথে একটা ডি ওয়াই আসবে। তার মানে আমরা ডি ওয়াই যেটা আছে ডি ওয়াই এর পরিবর্তে হচ্ছে, আচ্ছা, মাইনাস সাইন ডিওয়াই যেটা আছে, মাইনাস সাইন ডিওয়াই এর পরিবর্তে আমরা লিখতে পারবো মাইনাস ডি ডিইউ লিখতে পারবো, অথবা যদি এভাবে বলি সাইন ওয়াই ডিওয়াই, এই টার্মটার পরিবর্তে আমরা লিখতে পারবো মাইনাস ডিওয়াই, মাইনাস ডিইউ লিখতে পারবো, সরি মাইনাস ডিইউ লিখতে পারবো। মানে এই যে ডান পাশে যে টার্মটা আছে সাইন ওয়াই ডি ওয়াই, এই টার্মটুকুর পরিবর্তে আমি লিখতে পারবো মাইনাস ডি ইউ লিখতে পারবো। আচ্ছা, এবার যদি লিমিটটা চেক করি যে লিমিট পরিবর্তন হয় কিনা, যখন আমার ওয়াই এর মান ছিল, যখন আমার জিরো, ওয়াই এর মান যখন জিরো ছিল, তখন যদি আমি এইখানটাতে ওয়াই এর পরিবর্তে জিরো বসাই, মানে cos 0 এর মান হচ্ছে 1, তার মানে ইউ এর মান তখন 1 হয়ে যাবে। আবার যদি আমি পাই বসাই, ওয়াই এর মান যখন পাই ছিল, তখন যদি আমি ওয়াই এর পরিবর্তে পাই বসাই, মানে cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি মান হচ্ছে -1, তার মানে এখানে লিমিট হবে 1 থেকে -1, 1 থেকে -1 হবে লিমিট। তাহলে আমি কি করতে পারি, হাফ এখানটাতে থাকলো, লিমিট যেহেতু পরিবর্তন হলো 1 থেকে -1 হলো -1, আর হচ্ছে যেহেতু সাইন ওয়াই ডি ওয়াই এর পরিবর্তে আমি মাইনাস ডি ইউ লিখতে পারি, মাইনাসটা এখানে চলে আসলো, সাইন ওয়াই ডি ওয়াই এর পরিবর্তে আমি ডি ইউ নিয়ে আসলাম, আর cos y এর পরিবর্তে যেহেতু আমি ইউ ধরছি, তার মানে এখানটাতে বলতে পারি cos স্কয়ার y এর পরিবর্তে বলতে পারি ইউ স্কয়ার বলা যায়। তাহলে এখানটাতে এরকম আসলো, হাফ, লিমিট হলো 1 থেকে -1, এখানটাতে মাইনাস ইউ স্কয়ার ডি ইউ আসছে। আচ্ছা, এবার এখানে মাইনাসটাকে যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে আমরা লিমিটটাও পরিবর্তন করা যায়। মাইনাসটাকে বাদ দেওয়া মানে হচ্ছে লিমিটটাকে যদি আমরা উল্টাই দেই, তাহলে সেটা করতে পারি, মাইনাসটাকে বাদ দিয়ে দিলাম আর লিমিটটাকে চেঞ্জ করে ফেললাম, -1 থেকে +1 করে ফেললাম, ইউ স্কয়ার ডি ইউ। এবার ইউ স্কয়ারকে যদি আমি ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, ইউ কিউব বাই 3 হবে, এক্স স্কয়ারকে করলে যেটা হয় এক্স কিউব বাই 3 হয়, সেম ভাবে এখন এখানটাতে ভ্যালু বসাতে হবে, ইউ এর মান হচ্ছে একবার 1 বসাতে হবে, আরেকবার হচ্ছে -1 বসাতে হবে। ইউ এর মান যদি আমি 1 বসাই, তার মানে 1/3, আর যেহেতু একটা অতিরিক্ত মাইনাস আছে এখানটাতে, আর ইউ এর পরিবর্তে মাইনাস বসালে মানে -1 এর যদি কিউব হয় তা সেটাও মাইনাস হবে, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 1/3 থাকবে, 1/3 থাকবে। তো এবার যদি যোগ বিয়োগ করা হয় 2 3, কাটাকাটি করলে 1/3 থাকবে, এইটা হলো আনসার। তো এরকম যদি ডাবল ইন্টিগ্রেশন করতে হয়, আমরা এভাবে ডাবল ইন্টিগ্রেশনের আনসার বের করতে পারবো। স্যার আচ্ছা, ইউ সমান আমরা cos y কেন ধরছিলাম, sin y তো ধরতে পারতাম। সাইন ওয়াই ধরলে সেটা মিলবে না। ধরো এটাকে যদি তুমি সলভ করতে চাও, সলভ করতে হলে হচ্ছে যেটার পাওয়ার বড় থাকে ওইটা সমান ধরতে হয়। তুমি এটা যদি সাইন ওয়াই যদি ধরো, তখন দেখা যাবে যে তোমার এখানে এখানে আসবে মাইনাস কজ ওয়াই ডিওয়াই হবে, বাট এখানে তো আমার কজ আছে দুইটা, কজ স্কোয়ার ডিওয়াই আছে, তো আমি কজ স্কোয়ারটা আমি সাইন ওয়াই থেকে পাচ্ছি না। মানে আমি যদি এইটার পরিবর্তে যদি শুধু ডিইউ নিয়ে আসতে চাই, সেটা পসিবল হচ্ছে না। বাট আমি এই cos কে যদি আমি ধরি ইউ, তখন আমি অটোমেটিক্যালি sin y dy কে আমি রিপ্লেস করে ফেলতে পারছি, বাট এইটাকে ধরলে আমি রিপ্লেস করতে পারবো না, এই জন্য আমি এটা এটা সমান ধরি নাই। বুঝছি কিনা? মানে স্যার যদি পাওয়ার দুটাতেই সেম হয় তখন কি আমি যে কোনো একটাই ধরতে পারবো? পাওয়ার যদি সেম হয়, ধর এখানে sin স্কয়ার আছে এখানটাতে cos cos স্কয়ার আছে, স্কয়ার। হ্যাঁ। তখন হচ্ছে তোমাকে যেটা করতে হবে যে ধরো সেম টার্মে নিয়ে আসতে হবে। এক একটার হচ্ছে এক এক রকম তো সলভের নিয়ম। তুমি যদি এটা সাইন স্কয়ার থাকে, সাইন স্কয়ার সমান আমরা লিখতে পারি না 1 - cos স্কয়ার, তখন তুমি সহজেই আচ্ছা, এটাকে হ্যাঁ। সলভ, তখন অন্য ফর্মুলা চলে যাবে এটা, মানে তখন আর এই ফর্মুলা থাকবে না, হ্যাঁ, তখন এটা অন্য আর একটা টার্ম চলে আসবে এখানটা। বুঝছি কিনা? জি স্যার। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা কিভাবে ডাবল ইন্টিগ্রেশন ইউজ করে সেটা আমরা দেখলাম। এবারে আমরা আসি হচ্ছে কিভাবে এরিয়া বের করব, যদি কোনো একটা রিজন থাকে রিজনের কিভাবে এরিয়া বের করব। আচ্ছা, ধরো এরকম যদি একটা একটা অংশ থাকে যেখানটায় বলা হলো যে এটা এটা হচ্ছে ভার্টিক্যালি এ এবং বি, এই দুইটা রেখা দ্বারা হচ্ছে ক্লোজ করা আছে, আর হচ্ছে এই যে সরি হরাইজন্টালি এ এবং বি দ্বারা এভাবে ইয়া করা আছে। আর এই যে ভার্টিক্যালি যদি চিন্তা করি, একটা কার্ভ হলো g1x আর একটা কার্ভ হলো g2x, মানে হচ্ছে লেফটে একটা লাইন দ্বারা সে লিমিটেড, আর রাইটে একটা লাইন দ্বারা সে তোমার বাউন্ডেড আছে, একটা হলো এ একটা হলো বি। আর এখানে যদি আপার এবং লোয়ার যদি চিন্তা করি, অথবা বিলো এবং অ্যাবভ চিন্তা করি, বিলোতে একটা কার্ভ আছে g1x আর এভাবে একটা কার্ভ আছে g2x। তো এই চারটা যে আমার টার্ম আছে, চারটা টার্ম দ্বারা যে এনক্লোজ এরিয়া আছে, এই এনক্লোজ এরিয়ার আমার মানে রিজন আছে, এই রিজনের এরিয়া বের করতে হবে। তো আমরা সেটা কিভাবে করব? আচ্ছা,
যদি এরকম হয় এরিয়াকে হচ্ছে যদি তোমার কোনো একটা এক্স ওয়াই এর যদি একটা ফাংশন থাকে সেখানটা যদি এরিয়া বের করতে বলা হয় ডাবল ইন্টিগ্রেশনের মাধ্যমে সেটাকে এভাবে রিপ্রেজেন্ট করে, এটা দ্বারা বোঝাচ্ছে এই ডাবল ইন্টিগ্রেশন দ্বারা এই আর রিজনের আমরা এরিয়াটা বের করব। আচ্ছা, এইটা হলো ফাংশনটা এফ অফ এক্স ওয়াই, এটা হলো ফাংশন যে ফাংশনের এরিয়াটা বের করতে হবে। আর এই ডি এ দ্বারা বোঝাচ্ছে ডিওয়াই ডিএক্স, ডি এ দ্বারা বোঝাচ্ছে ডিওয়াই ডিএক্স। আচ্ছা, তার মানে এটা যদি থাকে তার মানে এইটাকে আমরা যদি ভেঙে লিখি, ভেঙে লিখলে এভাবে লিখতে পারবো, এখানে এক্স এর লিমিট কত, এক্স এর লোয়ার লিমিট হচ্ছে এ আর আপার লিমিট হচ্ছে বি। মানে এই যে এরিয়াটার সব থেকে এক্স এর লোয়ার লিমিট হচ্ছে এ আর এই এক্স এর আপার লিমিট হচ্ছে বি। এই টোটাল যে আমার এরিয়াটা আছে, যে এরিয়াটার আমি মানে যে রিজনটার আমি এরিয়াটা বের করবো ওইটা, তাহলে আমি এখানে একটা লিমিট দিলাম এ থেকে বি। আচ্ছা, এবার যদি আমি ওয়াই এর লিমিট সেট করতে চাই, ওয়াই এর লিমিট সেট করতে গেলে ওয়াই এর দেখো যে ওয়াই সমান এখানে কত আছে জি ওয়ান এক্স, আর একটা আছে ওয়াই সমান জি টু এক্স। আচ্ছা, তাহলে এখানে ছোট কোনটা, ছোট হচ্ছে জি ওয়ান এক্স টা হচ্ছে ছোট, তাহলে আমি ওয়াই সমান লিখতে পারি জি ওয়ান এক্স আর জি টু এক্স, এইটা হলো ওয়াই এর লিমিট এখানটাতে সেট হয়ে গেল। আচ্ছা, এরপর হচ্ছে আমার যে ফাংশনটা আছে এফ অফ এক্স ওয়াই ওইটা, আর এখানে ডি এর পরিবর্তে আমি লিখতে পারি ডি ওয়াই ডিএক্স। তার মানে এরকম যদি কোনো বলা থাকে যে তোমার যদি প্রবলেমে বলা থাকে যে একটা রিজনটা কিভাবে বাউন্ডেড আছে, রিজনটা লেফট সাইডে আছে এক্স সমান এ, রাইট সাইডে আছে এক্স সমান বি, এবং বিলোতে আছে ওয়াই সমান জি ওয়ান এক্স, এভাবে আছে ওয়াই সমান জি টু এক্স। তাহলে এই যে চারটা টার্ম আছে, এই চারটা টার্ম দ্বারা যে এনক্লোজড রিজন আছে, রিজনের এরিয়া বের করতে হবে। তাহলে তোমার বুঝতে হবে যে এটা দ্বারা এইটা মিন করতেছে, এইটার এরিয়াটা বের করতে হবে। তো এইটার এরিয়া বের করতে হলে এরকম আমাদের ইকুয়েশনটা সেট আপ করতে হবে, ডেভেলপ করতে হবে। এইটা ডেভেলপ করার পর দেন আমরা এটাকে ডাবল ইন্টিগ্রেশনের মাধ্যমে সলভ করব। সলভ করার পরে যে আনসার পাবো ওইটা হলো আমার এখানটাতে আনসার। বুঝতে পারছি কিনা? আচ্ছা, এখন এরকম হতে পারে, এটা তো দেখা গেল যে এই যে কনস্ট্যান্ট যে লিমিট, যেটা কনস্ট্যান্ট লিমিটটা এক্স এক্সিস বরাবর ছিল, মানে এই যে লাইনটা, এই একটা লাইন, এই একটা লাইন, এটা এক্স এক্সিস বরাবর ছিল। বাট এটা যদি ওয়াই এক্সিস বরাবর হয় তখন আর সেটা কিভাবে হবে, মানে দেখো এরকম হতে পারে যদি এরকম হয় যে ওয়াই সমান সি এবং ওয়াই সমান ডি, এই দুইটা লাইন আর দুইটা কার্ভ হলো এক্স সমান হলো এইচ ওয়ান ওয়াই, এক্স সমান এইচ টু ওয়াই, এই দুইটা কার্ভ আছে। তো এই সি এক্স ওয়াই সমান সি ওয়াই সমান ডি এই দুইটা লাইন এবং এক্স সমান এইচ ওয়ান ওয়াই এক্স সমান এইচ টু ওয়াই এই দুইটা কার্ভ, এই চারটা অংশ দ্বারা যে এনক্লোজড রিজন আছে তাদের যদি এরিয়া বের করতে বলা হয় তখন কিভাবে করব, তখন এটা এটা মিন করতেছে এরকম করে তোমাদের একটা জিনিস ড্র করতে হবে, ড্র করার পরে এই ফর্মুলাটা বের করতে হবে, ফাংশনটা ইকুয়েশনটা বের করতে হবে। তাহলে এখানে লিমিট কি কি হবে, ওয়াই এর লিমিট হবে, লোয়ার লিমিট হলো সি, আপার লিমিট হলো ডি, সি ডি। আর যদি এক্স এর লিমিট বের করতে চাই, এক্স এর লোয়ার লিমিট হলো এইচ ওয়ান ওয়াই, আপার লিমিট হলো এইচ টু ওয়াই। তাহলে এখানে এইচ ওয়ান ওয়াই হলো লোয়ার লিমিট, এইচ টু হলো আপার লিমিট। আচ্ছা, এইচ টু ওয়াই হলো আপার লিমিট। আর এখানে ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই হলো ফাংশনটা, আর ডি এর পরিবর্তে লিখতে পারি আমরা ডিওয়াই ডিএক্স অথবা ডিএক্স ডিওয়াই। এরপর এইটাকে যদি আমরা সলভ করি ডাবল ইন্টিগ্রেশনের মাধ্যমে, সলভ করলে যেটা আনসার পাবো ওইটা হলো এখানটাতে এরিয়া। আচ্ছা, এবার আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে সহজে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কি বলা আছে, ফাইন্ড দ্য এরিয়া অফ, এই ফাংশনটা দেয়া আছে, এই ফাংশনটার এরিয়া বের করতে হবে ওভার দ্য রিজন আর, মানে যে আর রিজনটার এরিয়া বের করতে হবে। সেই আর রিজনটা কিভাবে এনক্লোজড আছে, এনক্লোজড বিটুইন ওয়াই সমান হাফ এক্স, ওয়াই সমান রুট এক্স, এক্স সমান টু, এক্স সমান ফোর, এই চারটা জিনিস দেয়া আছে। এই চারটা জিনিস দ্বারা বা চারটা যে টার্ম আছে, চারটা ফাংশন আছে, চারটা ফাংশন দ্বারা এনক্লোজড যে রিজন আর, সেই আর এর এরিয়াটা বের করতে হবে আমাদের। তো আর এর এরিয়াটা যদি বের করতে হয় তাহলে আমার এখান থেকে সেই কার্ভ ট্রেসিং করতে হবে। কিভাবে কার্ভ ট্রেসিং করব, এবার দেখো এই যে ওয়াই সমান হাফ এক্স আছে, এটাকে আমি এভাবে বলতে পারি এক্স সমান টুয়াইস ওয়াই, এক্স সমান কি বলতে পারি টুয়াইস ওয়াই। আচ্ছা, এক্স সমান যদি টুয়াইস ওয়াই বলি তার মানে এটা বোঝা যাচ্ছে এটা যদি আমি এটা ড্র করি তাহলে এটা কি হবে, একটা লিনিয়ার লাইন হবে। কি হবে, লিনিয়ার লাইন হবে, যেটা অরিজিন দিয়ে পাস হবে। অরিজিন দিয়ে পাস হবে না, কারণ এখানে যদি এক্স সমান যদি টুয়াইস ওয়াই হয় তার মানে আমি যদি ওয়াই এর ভ্যালু যদি জিরো ধরি, এক্স এর ভ্যালু জিরো হয়ে যাচ্ছে, তার মানে এটা অরিজিন দিয়ে পাস হবে। তার মানে এইটা হলো সেই আমার ওই লাইনটা এক্স সমান টুয়াইস ওয়াই যেটা, অথবা ওয়াই সমান হাফ এক্স যেটা, সেটা হলো এই লাইনটা। আচ্ছা, এবার দ্বিতীয় যদি ফাংশনটার কাছে আসি, ওয়াই সমান রুট এক্স আছে। আচ্ছা, এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে আমি লিখতে পারি ওয়াই স্কোয়ার সমান এক্স। কি লিখতে পারি, ওয়াই স্কোয়ার সমান এক্স। তার মানে এখানে ওয়াই এর পাওয়ার হচ্ছে টু, ওয়াই এর পাওয়ার টু মানে হচ্ছে এই ফাংশনটা ওয়াই এক্সিস বরাবর সিমেট্রি হবে। কোথায় সিমেট্রি হবে, ওয়াই এক্সিস বরাবর সিমেট্রি হবে। ওয়াই এক্সিস বরাবর সিমেট্রি মানে হচ্ছে এই কার্ভটার অর্ধেক থাকবে পজিটিভ ওয়াই এক্সিসে,
বাকি অর্ধেক থাকবে হচ্ছে নেগেটিভ ওয়াই এক্সিসে। তো আমি যদি পজিটিভ ওয়াই এক্সিসে ড্র করি, এরকম করে পজিটিভ ওয়াই এক্সিসে ড্র করলাম, বাকি অর্ধেক হচ্ছে নেগেটিভ এক্সিসে ড্র করতে হবে। বাট নেগেটিভ এক্সিসে আমরা কেন ড্র করলাম না, কারণ হচ্ছে এই যে লাইনটা আছে, এই লাইনটা যদি আমি পজিটিভ দিকে ইনক্রিজ করি অথবা নেগেটিভ দিকে ইনক্রিজ করি, যেই দিকেই ইনক্রিজ করি না কেন, আমার এই এই যে নেগেটিভ সাইড যে কার্ভ আছে, নেগেটিভ সাইডে যে কার্ভ, এই কার্ভটা কখনোই কাজে লাগবে না। কারণ এইখানটা যদি আমি একটা লাইন ড্র করি, ধরো এরকম করে কার্ভ একটা ড্র করা আছে, এরপর এটাকে যদি আমি এদিকে টেনে নিয়ে যাই, টেনে নিয়ে গেলে এই পাশটায় কিন্তু লাইনটা আসতেছে না। আচ্ছা, তাহলে আমি এইটা হলো আমার লিনিয়ার লাইনটা, আর এইটা হলো কার্ভের যে পজিটিভ সাইড, সেই পজিটিভ অংশটা ড্র করলাম। এবার যেহেতু বলা হচ্ছে যে এই চারটা টার্ম দ্বারা এনক্লোজড এরিয়া, তার মানে এদিকে হচ্ছে এই লেফট সাইডে হচ্ছে সর্বোচ্চ এই, রাইট সাইডে সর্বোচ্চ লিমিট হলো এই, আপার লিমিট হলো এই, আর লোয়ার লিমিট হলো এই। তার মানে এই চারটা অংশ দ্বারা এনক্লোজড এরিয়া হলো এই যে অংশটুকুকে আমি কালার করে রাখছি, এই অংশটুকু হলো এনক্লোজড এরিয়া। এইটার মানে এনক্লোজড রিজনটা হলো এইটা, এইটার আমাদের এরিয়া বের করতে হবে। তো এইটার এরিয়া বের করতে হলে এখানে দেখো এক্স এর যে লিমিট, এক্স এর লিমিট হলো 2 থেকে 4, এক্স এর লোয়েস্ট লিমিট হলো 2 আর হাইয়েস্ট লিমিট হলো 4। ওয়াই এর লিমিটের কথা যদি চিন্তা করি, ওয়াই এর লোয়েস্ট লিমিট কত হবে, হাফ এক্স। ওয়াই এর লোয়েস্ট লিমিট, এই নিচের লাইনটা হলো ছোট না, নিচের লাইনটা ছোট আর উপরের লাইনটা হচ্ছে বড়। এই জন্য আমি লোয়ার লিমিট বলবো ওয়াই সমান হাফ এক্স, আর আপার লিমিট হচ্ছে ওয়াই সমান রুট এক্স। আচ্ছা, সেটাই হবে। দেখো তাহলে কি বলতে পারি, এইটা ছিল আমার মেইন ফাংশনটা। এই ফাংশনটার এরিয়া সমান আমি বলতে পারি এক্স এর লিমিট হলো 2 থেকে 4, ওয়াই এর লিমিট হলো হাফ এক্স, হাফ এক্স মানে হলো এক্স বাই 2। তাহলে এক্স বাই 2 হলো লোয়ার লিমিট, আর আপার লিমিট হলো রুট এক্স। আচ্ছা, আর আমার এখানে এক্স ওয়াই হচ্ছে ফাংশনটা, আর ডি এর পরিবর্তে লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স। এবার তোমরা আমাকে বলো আমরা কার সাপেক্ষে আগে ইন্টিগ্রেশন করব। যেহেতু এটা ওয়াই সমান এক্স, এটা ওয়াই সমান হাফ এক্স, ওয়াই সমান রুট এক্স, তার মানে ওয়াই এর যে লিমিট আছে, ওয়াই এর লিমিটটা এখানে ভেরিয়েবল। ওয়াই এর লিমিটটা যেহেতু ভেরিয়েবল, তার মানে আগে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, দেন যে রেজাল্ট পাবো সেই রেজাল্টটাকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তো যদি এটাকে ওয়াই এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করা হয়, দেখো কি হবে, এক্স ওয়াই কে যদি আমি ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, এক্স হবে কনস্ট্যান্ট, আর ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে ওয়াই স্কয়ার বাই 2 হবে। তাহলে এক্স যেহেতু কনস্ট্যান্ট, এক্স কে আমি সাথে রেখে দিলাম, আর ওয়াই কে করলে ওয়াই স্কয়ার বাই 2 হবে। আর এটার লিমিট হচ্ছে, আপার লিমিট হলো রুট এক্স আর লোয়ার লিমিট হলো এক্স বাই 2। তাহলে এখানে ওয়াই এর পরিবর্তে একবার আমি রুট এক্স বসাবো, আর একবার হচ্ছে এক্স বাই 2 বসাবো। আচ্ছা, সেটা বসালে কি হয় দেখো, তাহলে এখানে আমার অলরেডি একটা এক্স আছে, আর যদি আমি ওয়াই এর পরিবর্তে যদি রুট এক্স বসাই, তো রুট এক্স কে যদি এক্স স্কোয়ার করা হয়, তার মানে স্কোয়ার আর রুট কাটাকাটি যাবে, শুধু এক্স থাকবে, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়ে যাবে, তার মানে এক্স স্কোয়ার বাই 2 হবে। আর এখানটাতে কি হবে, তোমার ওয়াই এর পরিবর্তে যদি আমি এক্স বাই 2 বসাই, তার মানে এখানে হবে এক্স স্কোয়ার বাই 4 হবে, এক্স স্কোয়ার বাই 4 হবে। তো এক্স স্কোয়ার বাই যদি 4 হয়, 4 হলে নিচে অলরেডি 2 আছে, 4 আর 2 গুণ করলে 8 হয়ে যাবে, আর উপরে আমার অলরেডি একটা এক্স আছে, এক্স এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব হয়ে যাবে। এটা তোমরা সহজেই বুঝবে, যখন করতে যাবে তখন দেখবে ঠিক আছে। তার মানে এইটাকে যদি আমি এই দুটো লিমিট বসাই, দুটো লিমিট বসালে আমি পাচ্ছি এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 8। এবার এইটাকে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তো এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এটা কত হয়ে যাবে, এক্স কিউব বাই 3 হবে। তো এক্স কিউব বাই 3 অলরেডি 2 নিচে আছে, আর 3 আসলে হচ্ছে এক্স কিউব বাই 6 বলতে পারি আমরা, এক্স কিউব বাই 6। আর এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4 বাই 4 হয়ে যাবে। তো অলরেডি নিচে 8 আছে, আর আরেকটা যদি 4 আসে 32 হয়ে যাবে, 4 আর 32 মাল্টিপ্লাই করলে তখন বলতে পারি এক্স টু দি পাওয়ার 4 বাই 32। এবার এখানটাতে লিমিট হলো 4 আর 2, এবার এই লিমিট গুলো বসালে আলটিমেটলি গিয়ে আমি আনসার পাচ্ছি 11 বাই 6। তো এটা হলো আমার এখানটাতে আনসার, তার মানে এরিয়া। তার মানে এই যে চারটা টার্ম আছে, এই চারটা টার্ম দ্বারা যে এনক্লোজড রিজন আছে, সেই রিজনের যে এরিয়া, সেই এরিয়াটা হলো 11 বাই 6। তার মানে এই যে অংশটুকু ব্ল্যাক করা আছে, এই অংশটুকুর যে এরিয়াটা হলো 11 বাই 6। বুঝতে পারছি কিনা সবাই? স্যার এরিয়াটা আরেকবার বলবেন, মানে চিত্রটা কিভাবে পাইছি? তো এখানে দেখো, আমরা ওই যে শুরুতেই কার্ভ ট্রেসিং দেখাইছি যে কিভাবে কার্ভ ট্রেস করতে হয়। একটা হলো লিনিয়ার লাইন, আর একটা হলো কার্ভ। তো কার্ভ এরকম হতে পারে এক্স স্কোয়ার সমান সামথিং হতে পারে, আর হতে পারে ওয়াই স্কোয়ার সমান সামথিং হতে পারে। আচ্ছা আচ্ছা, এখন এখানে দেখো এক্স সমান 2, এটা থেকে সহজেই বোঝা যাচ্ছে এটা এরকম করে একটা লম্বালম্বি দাগ হবে, তাই তো। আবার এক্স সমান 4, এটা দ্বারা বোঝা যাচ্ছে এখানে লম্বালম্বি এরকম করে একটা রেখা হবে, এরকম করে আমি দুটো রেখা ড্র করলাম। আচ্ছা, এবার আসি এই দুইটাতে। এখানে আছে ওয়াই সমান হাফ এক্স, এটাকে আমি সিম্পলিফাই করার জন্য আমি লিখতে পারি এক্স সমান টোয়াইস ওয়াই, এক্স সমান টোয়াইস ওয়াই। এক্স সমান টোয়াইস ওয়াই যদি হয়, এটা এটা একটা লিনিয়ার লাইনের একটা ইকুয়েশন। কারণ এখানে তুমি যদি এক্স এর মান ওয়াই এর মান যদি 0 দাও, এক্স এর মান 0 হয়ে যাবে।
y এর মান তুমি যদি 1 দাও x এর মান 2 হয়ে যাবে, y এর মান যদি তুমি 2 দাও x এর মান 4 হয়ে যাবে, y এর মান 3 দিলে x এর মান 6 হয়ে যাবে। তার মানে দেখা যাচ্ছে যে এরকম করে একটা লাইন ড্র হবে, এরকম করে উপরের দিকে একটা লাইন ড্র হবে। তার মানে এই যে y সমান হাফ x, এইটা হলো এইটার জন্য, মানে এই যে লম্বা একটা দাগ দিলাম আমরা এদিকে এইটা। আচ্ছা, এবার এইখানে যেটা আছে y সমান রুট x, এইখানে আমাদের কি করতে হবে, এই রুটটাকে উঠাই দিব। রুটটাকে উঠাই দেওয়ার জন্য আমি যদি দুই পাশে যদি আমি স্কোয়ার করি, তাহলে এখানে আসবে ওয়াই স্কোয়ার, ডান পাশে থাকবে এক্স, ওয়াই স্কোয়ার সমান এক্স। আমরা শুরুতে দেখছিলাম ওয়াই স্কোয়ার সমান 4x। তার মানে এরকম যদি কোনো ইকুয়েশন থাকে যে ওয়াই এর পাওয়ার হচ্ছে 2, তখন এটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর সিমেট্রি। ওয়াই এক্সিস বরাবর সিমেট্রি মানে হচ্ছে ওই কার্ভটার অর্ধেক থাকবে পজিটিভ ওয়াই এক্সিসে, বাকি অর্ধেক থাকবে হচ্ছে নেগেটিভ ওয়াই এক্সিসে। তো পজিটিভ ওয়াই এক্সিস মানে হচ্ছে এই এই অংশটুকু হলো পজিটিভ ওয়াই এক্সিস, আর নেগেটিভ ওয়াই এক্সিস কোনটা, এই অংশটুকু হলো নেগেটিভ ওয়াই এক্সিস। আচ্ছা, তাহলে আমি এই হলো এই পজিটিভ ওয়াই এক্সিস বরাবর অর্ধেক ড্র করলাম, আর বাকি অর্ধেক এই দিকটাতে থাকার কথা ছিল, এই দিকটাতে আমার থাকার কথা ছিল, বাট এই দিকটাতে আমি কেন ড্র করি নাই, ড্র করি নাই এই কারণে বলা হচ্ছে যে এই চারটা রেখা দ্বারা যে এনক্লোজড এরিয়া রিজন তাদের এরিয়া বের করতে হবে। বাট এই যে লাইনটা আছে, এই লাইনটা যদি আমি এভাবে ড্র করি, ড্র করলে এই লাইনটা এভাবে ড্র করলে এই যে এই পাশের যে অংশটুকু, এই অংশটুকু কোনোভাবেই কাজে লাগতেছে না, মানে এই অংশটুকু কি সে কোনোভাবেই সেভ করতেছে না। যেহেতু কোনোভাবে এই অংশটুকুকে সেভ করে না, নিচের অংশটুকুকে ইন্টারসেক্ট করে না, যার কারণে আমার এই নিচের এই অর্ধেক যে কার্ভ আছে, এই অর্ধেক কার্ভ আমার দরকার নেই। বুঝছি কিনা? তাহলে এই এই একটা লাইন গেল। স্যার কখনো যদি দুইটা এরিয়াই থাকে তখন? সেটা সামনে আসবে, সেটা দেখাচ্ছি কখন আমরা ড্র করব, কখন আমাদের কমপ্লিট ড্র করতে হবে, সেটা সামনে একটা এক্সাম্পল আছে। আচ্ছা, আচ্ছা তার মানে এই যে চারটা টার্ম আছে, চারটা টার্ম দ্বারা যে এনক্লোজড অংশ, সেই এনক্লোজড অংশটুকু হলো এইটা। তার মানে এইটার আমরা তখন এরিয়া বের করছি। ক্লিয়ার কিনা? তখন এই এখানে আমরা এই এক্স এর লিমিট কত হবে, এক্স এর লিমিট হলো লোয়ার লিমিট হলো 2, আপার লিমিট হলো 4, এই জন্য 2 এবং 4 দিলাম। আর ওয়াই এর লিমিট বের করতে হবে, ওয়াই এর লিমিট মানে হচ্ছে ওয়াই এর ভ্যালুটা, ওয়াই সমান দেয়া আছে হাফ এক্স, ওয়াই সমান দেয়া আছে রুট এক্স। তো এখানে দেখো এই যে অংশটুকু আছে, এই অংশটুকুর যদি ওয়াই এর দিকে চিন্তা করা হয়, তাহলে এই পয়েন্ট হলো সবথেকে লোয়েস্ট পয়েন্ট। তো এই পয়েন্টটা কার, এই পয়েন্ট হলো এই ইকুয়েশনের। আর এখানে হাইয়েস্ট পয়েন্ট কোনটা, হাইয়েস্ট পয়েন্ট হলো এইটা। তার মানে এই হাইয়েস্ট পয়েন্ট হলো আমার এই ইকুয়েশনটা। এই জন্য এটাকে ধরতে হবে লোয়েস্ট লিমিট, আর এটাকে ধরতে হবে আপার লিমিট। যে লোয়ার লিমিট হলো x/2, আপার লিমিট হলো রুট এক্স। আচ্ছা, এবার আরেকটা এক্সাম্পল দেখো, তাহলে সহজে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানটায় দেখো, এখানে বলা আছে যে এই হলো আমাদের একটা ফাংশন আছে, এই ফাংশনটার যে এরিয়াটা বের করতে হবে। এরিয়াটা কিভাবে বের করব, সেই রিজনটা কার দ্বারা এনক্লোজড আছে, এই যে চারটা টার্ম আছে, চারটা টার্ম দ্বারা এনক্লোজড আছে। আচ্ছা, এখানে কি কি দেয়া আছে, y সমান -x+1, y সমান x+1, y সমান 3 দেয়া আছে, y সমান 1 দেয়া আছে। তোমরা এই লাস্টের যে দুইটা ভ্যালু আছে, লাস্টের দুইটা ভ্যালু থেকে খুব সহজেই বুঝতে পারছো এইটা হবে কি, y এক্সিস বরাবর দুইটা লাইন হবে। তার মানে এইটা যদি ড্র করি y সমান 3, y সমান 1, তার মানে এই যে লাইনটা, এই যে লাইনটা, এই যে লম্বালম্বি লাইনটা, এটা হলো y সমান 3, আর এইটা হলো y সমান 1। এই দুইটা লাইন আমরা ড্র করলাম। ওকে, আচ্ছা, তো এই দুইটা যদি y সমান হয়, আমরা জানি যে আমাদের দুই ধরনের লিমিট লাগবে, একটা হচ্ছে y এর লিমিট আর একটা হচ্ছে x এর লিমিট। যেহেতু এখানে y এর লিমিট আমি পেয়ে গেছি, এবার আমার কার লিমিট দরকার, x এর লিমিট দরকার। তাহলে এখান থেকে আমার x এর ভ্যালু গুলো বের করতে হবে। এখান থেকে যদি আমি x এর ভ্যালু বের করি, এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশন থেকে x এর ভ্যালু আসে 1 - y, আর এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশন থেকে আসে x এর ভ্যালু y - 1। একটা আছে 1 - y, আর একটা আছে y - 1। এবার তোমরা এখানটাতে ভ্যালু গুলো বসাও। প্রথমটার জন্য যদি আমি লাইন ড্র করি, দেখো কি হবে। এখানে যদি আমি y এর ভ্যালু যদি 0 বসাই, তখন x এর ভ্যালু আসবে পজিটিভ 1। x এর ভ্যালু কত আসবে, পজিটিভ 1। তার মানে এই পয়েন্টটা যদি আমি y এর ভ্যালু যদি 0 হয় আর x এর ভ্যালু যদি 1 হয়, তার মানে হলো এই পয়েন্টটা। এবার যদি আমি y এর ভ্যালু 1 বসাই, তখন কত পাচ্ছি, x এর ভ্যালু 0 পাচ্ছি। যখন y এর ভ্যালু 1, তখন x এর ভ্যালু পাচ্ছি 0। তার মানে এইটা, এখানে y এর ভ্যালু হলো 1 আর x এর ভ্যালু হলো 0। এবার যদি আমি y এর ভ্যালু যদি আমি 2 বসাই, 2 বসালে কত হবে, x এর ভ্যালু হবে -1। y এর ভ্যালু যদি 2 বসাই, x এর ভ্যালু হয়ে যাচ্ছে -1। তার মানে এইখানটাতে y এর ভ্যালু হচ্ছে 2 আর x এর ভ্যালু হচ্ছে -1। এরকম করে করে তার মানে দেখা যাচ্ছে যে লাইনটা কোন দিকে যাচ্ছে, এই দিক থেকে ড্র হয়ে হয়ে উপরের দিকে যাচ্ছে। মানে এরকম করে তোমাদের ভ্যালু গুলো লাইনটা ড্র করতে হবে, যে তুমি প্রথম 0 ধরবা, এরপর 1 ধরবা, 2 ধরবা, 3 ধরবা, 4 ধরবা। এরকম করে ট্রেস করে দেখবা যে লাইনটা কোন দিকে যাচ্ছে। যদি এদিকে যায়, দেন এভাবে করে লাইনটা হবে। আবার যদি দেখো এদিকে যাচ্ছে, তখন লাইনটা এভাবে করে ড্র করতে হবে। আবার এইটার বেলায় দেখো কি হচ্ছে, এখানে যদি আমি y এর ভ্যালু যদি 0 ধরি, x এর ভ্যালু -1,
y এর ভ্যালু যদি 0 ধরা হয় x এর ভ্যালু -1, তার মানে এই পয়েন্টটাই হচ্ছে y এর ভ্যালু 0, x এর ভ্যালু -1। x এর ভ্যালু এখানটাতে -1 আর y এর ভ্যালু হলো 0। এবার যদি y এর ভ্যালু 1 বসাই, 1 বসালে x এর ভ্যালু 0 হয়ে যাচ্ছে। তার মানে এই পয়েন্টটাই হচ্ছে x এর ভ্যালু 0, y এর ভ্যালু হচ্ছে 1। এবার যদি আমি এখানে 2 বসাই, 2 বসালে x এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে। তার মানে এইখানটাতে y এর ভ্যালু হচ্ছে 2, x এর ভ্যালু হচ্ছে 1। পরের বার এইখানটা হবে x এর ভ্যালু 3, y এর ভ্যালু 2। পরে এখানে কি হবে x এর ভ্যালু মানে y এর ভ্যালু 4, x এর ভ্যালু 3, এরকম করে করে। তার মানে এরকম করে লাইনটা ড্র করতে হবে। তার মানে এই যে লাইন, এইটার জন্য এই যে ইকুয়েশনটা, এটার জন্য লাইন হবে এইটা, আর এই নিচের যে ইকুয়েশনটা x সমান y মাইনাস 1, এটার জন্য লাইন হবে এইটা। তো এই এখন তাহলে এই চারটা অংশ দ্বারা যদি এনক্লোজড এরিয়া বের করতে বলা হয়, এনক্লোজড এরিয়া কোনটা? এই যে অংশটুকু আছে, এই অংশটুকু হলো এনক্লোজড এরিয়া। এই যে এই y সমান 3 এইটার নিচে, আর y সমান 1 এইটার উপরে, আর x সমান যেটা আছে এটা রাইট সাইডে, আর এই x সমান যেটা আছে এটার লেফট সাইডে। তো এই যে অংশটুকু আছে, এই অংশটুকু হলো এনক্লোজড রিজন। এই রিজনের এরিয়া বের করতে হবে। তো বের করার জন্য আমার এখানে লিমিটগুলো আইডেন্টিফাই করতে হবে। y এর লিমিট হবে 1 থেকে 3, আর x এর লোয়ার লিমিট কোনটা? এইটা হলো x এর লোয়ার লিমিট, আর এইটা হলো x এর আপার লিমিট। এটা লোয়ার লিমিট কেন? কারণ এটা নেগেটিভ সাইডে আছে। তো নেগেটিভ সাইডে থাকা মানেই তো নেগেটিভ ভ্যালু, আর পজিটিভ সাইডে থাকা মানে হচ্ছে পজিটিভ ভ্যালু। তার মানে এইটাকে ধরবো আমরা লোয়ার লিমিট, আর এইটাকে ধরবো আমরা আপার লিমিট। আচ্ছা, সেটাই ধরলাম। এই যে x এর লোয়ার লিমিট হলো 1 মাইনাস y, আর x এর আপার লিমিট হলো y মাইনাস 1, আর এখানে হলো 1 3 হলো y এর লিমিট। এই যে 1 হলো y এর লোয়ার লিমিট, 3 হলো আপার লিমিট। এবার এটাকে যেহেতু এখানে x এর ভ্যালু হচ্ছে, x এর লিমিট হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে এটাকে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে ফার্স্টে, এরপর y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। এবার এটা তোমরা সহজেই পারবা, আমি বাকিটুকু দেখাচ্ছি না হিসাবটা। এখানে এই যে তোমার আমি এটাকে যদি x এর সাপেক্ষে যদি সরি হ্যাঁ x এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি, x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কত হবে? এই 2x হয়ে যাবে 2x স্কয়ার বাই 2, মানে 2 তো কনস্ট্যান্ট আছে, x হয়ে যাবে x স্কয়ার বাই 2। আর এখানে যদি কিছু নাই, তো dx কে যদি ইন্টিগ্রেশন করা হয় কত হবে? x হবে। dx কে ইন্টিগ্রেশন করলে x হবে। তার মানে y স্কয়ার আছে, সাথে একটা অতিরিক্ত x আসবে, y স্কয়ার সাথে একটা x আসবে। এবার এখানটাতে এই লিমিটগুলো বসাতে হবে। x এর পরিবর্তে আমি y মাইনাস 1 বসাবো একবার, আর পরবর্তীতে 1 মাইনাস y বসাবো। এরপরে এভাবে বসায় যোগ বিয়োগ গুণ ভাগ করলে লাস্টে গিয়ে এরকম পাবো। এবার এইটাকে হচ্ছে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এইটা হয়ে যাবে 2 আছে কনস্ট্যান্ট, y স্কয়ার কে করলে হবে y কিউব বাই 3, তার মানে 2 কনস্ট্যান্ট y কিউব বাই 3, আর এখানে 2 কনস্ট্যান্ট, এটা এই y কিউব কে করলে হবে y কিউব বাই 4, y কিউব বাই 4। আর এখানে লিমিট হচ্ছে 1 থেকে 3, 1 থেকে 3 হচ্ছে লিমিট। এবার লিমিট বসায় যোগ বিয়োগ গুণ ভাগ করলে আমরা লাস্টে গিয়ে পাবো -68/3। এটা হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছি কিনা? আচ্ছা আচ্ছা, এখানটাতে আমরা এই যে দুইটা এক্সাম্পল দেখলাম, দুইটাইতেই দেখা যাচ্ছে চারটা মান দেয়া ছিল। চারটা মান দেয়া ছিল না, চারটা টার্ম দেয়া ছিল। ওই চারটা টার্ম দ্বারা যে এনক্লোজড এরিয়া ছিল সেটা আমরা খুব সহজেই বের করতে পারছি। বাট এবার যদি ওই যে চারটা টার্ম যেটা ছিল, ধরো এক্স এর মান ডিরেক্টলি এক্স এর লিমিট অথবা ডিরেক্টলি ওয়াই এর লিমিট যদি দেয়া না থাকে, তখন আমরা কিভাবে করব? এখানে একটা এক্সাম্পল দেখো কি বলা আছে। ইউজ এ ডাবল ইন্টিগ্রাল টু ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রিজন আর enclosed by the parabola y সমান হাফ x স্কয়ার and y সমান 2x। এখানে 2x টা কাটা পড়ছে, তোমরা একটু লিখে নাও। এখানে অবশ্যই এখানে দেয়া আছে y সমান 2x লেখা আছে। হ্যাঁ, আচ্ছা, তার মানে এই দুইটা প্যারাবোলা দ্বারা যে এনক্লোজড রিজন আছে তাদের এরিয়া বের করতে হবে। এখানটাতে কিন্তু y এর মান দেয়া আছে, y সমান হাফ x স্কয়ার, y সমান 2x দেয়া আছে। এখানে কার লিমিট দেয়া নাই? x এর লিমিট দেয়া নাই। আমাদের x এর লিমিটটা ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, এবার দেখো আমি যদি এই কার্ভগুলোকে ট্রেস করি, কার্ভগুলো ট্রেস করা মানে হচ্ছে, দেখো এখানে x এর মান হচ্ছে, x এর পাওয়ার হচ্ছে 2, x এর পাওয়ার 2 মানে হচ্ছে এটা x অ্যাক্সিস বরাবর সিমেট্রি, x অ্যাক্সিস বরাবর সিমেট্রি। তার মানে এটার অর্ধেক থাকবে পজিটিভ x অ্যাক্সিসে, আর বাকি অর্ধেক থাকবে হচ্ছে নেগেটিভ x অ্যাক্সিসে। আচ্ছা, তার মানে এইটা আমি ড্র করলাম, এই পজিটিভ x অ্যাক্সিসে অর্ধেক ড্র করলাম, আর বাকি অর্ধেক এই বাম পাশে থাকার কথা ছিল, বাট এটা কাজে লাগবে না বিধায় আমি এটাকে ড্র করি নাই। আচ্ছা, আর দ্বিতীয় যে আমার প্যারাবোলাটা আছে y সমান 2x আছে, তার মানে এটা লিনিয়ার লাইন, তার মানে এইটা হলো y সমান 2x, এই লিনিয়ার লাইনটা আমি ড্র করলাম। আচ্ছা, এবার তোমরা বলতে পারতা স্যার আপনি এই কার্ভটা এই এত নিচে কেন ড্র করলেন? আপনি তো চাইলে উপর দিয়েও ড্র করতে পারতেন, উপর দিয়ে ড্র না করে আপনি নিচ দিয়ে কেন ড্র করলেন? আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে এই যে রিজনটা হচ্ছে এই দুইটা প্যারাবোলা দ্বারা এনক্লোজড আছে। তো যদি দুইটাকে যদি আমি ইন্টারসেক্ট করে
এমন অবস্থায় যদি ড্র না করি, ধরো আমি লাইনটাকে যদি নিচ থেকে ড্র করি, নিচ থেকে ড্র করলে কি দুইটা ইন্টারসেক্ট করবে? ইন্টারসেক্ট না করলে কিন্তু এনক্লোজড হচ্ছে না, মানে সারাউন্ডেড হচ্ছে না, দুইটা দ্বারা সারাউন্ডেড রিজনটা আমি পাচ্ছি না। আবার যদি এই কার্ভটাকে যদি আমি উপর থেকে ড্র করতাম, ধরো এই এখান থেকে ড্র করছি আর লাইনটাকে নিচ থেকে ড্র করছি, তার মানেও কিন্তু দুইটা ইন্টারসেক্ট করতেছে না এবং তাদের যে সারাউন্ডেড যে রিজনটা সেই রিজনটাও আমি পাচ্ছি না। এই জন্য আমাকে এমন ভাবে ড্র করতে হবে, ড্র করে দেখাতে হবে যে এই দুইটা যে প্যারাবোলা আছে, দুইটা প্যারাবোলা দ্বারা এনক্লোজড এই রিজনটা হচ্ছে এইটা। বুঝতে পারছি কিনা? আচ্ছা, তাহলে আমাদের দুইটা কার্ভ প্যারাবোলা ছিল, একটা ছিল y সমান হাফ এক্স স্কোয়ার, সেটা হলো এই যে আমি এই কার্ভটা ড্র করলাম, আর y সমান টোয়াইস এক্স এই কার্ভটা ড্র করলাম, তার মানে এনক্লোজড রিজনটা হচ্ছে এইটা, এটা হলো এনক্লোজড রিজন, যে রিজনের এরিয়াটা বের করতে হবে। আচ্ছা ওকে ফাইন, তাহলে আমি y এর এখানে y এর লোয়ার লিমিট হবে কোনটা? y এর লোয়ার লিমিট হবে এই নিচের অংশটা, এই যে y সমান হাফ এক্স স্কোয়ার বাই 2, এইটা হলো লোয়ার লিমিট, আর আপার লিমিট হবে y সমান টোয়াইস এক্স, এটা হলো y এর আপার লিমিট। এবার x এর মান বের করতে হবে। এক্স এর মান আমি কিভাবে বের করব? আমি তোমাদের বলছিলাম এক্স এর মান বের করার জন্য যদি এরকম দুইটা ফাংশন দেয়া থাকে তাদেরকে সলভ করতে হবে, তাদেরকে সমাধান করার পর আমি যে ভ্যালু গুলো পাবো, মানে আমি যদি এখন ধরো এইখানে যদি আমি কোঅর্ডিনেটটা বের করি, এইখানের কোঅর্ডিনেট বের করা মানে হচ্ছে এই ধরো আমি যদি এখানে কোঅর্ডিনেট যদি 4 এবং 8 হয়, এই 4 থেকে বোঝা যাচ্ছে যে এইখানের ভ্যালু এক্স এর ভ্যালু কত, এখানটাতে এক্স এর ভ্যালু হচ্ছে 4 আর এখানটাতে ওয়াই এর ভ্যালু হচ্ছে 8, তার মানে এখানে ওয়াই এর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 8 আর এক্স এর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে এখানটাতে 4, আর লোয়েস্ট ভ্যালু তো 0, কারণ যেহেতু এটা 0 থেকে শুরু হয়েছে তার মানে এটা হলো 0। আচ্ছা, তাহলে আমার এই ভ্যালুটা আমি কিভাবে পেলাম? জাস্ট এই দুইটাকে সলভ করে আমি পাইছি। এই দুইটাকে কিভাবে সলভ করছি, দেয়া আছে এক্স স্কয়ার সমান আমার এখানে আমি যদি ওয়াই সমান হাফ এক্স স্কয়ার, যেটা এটা যদি আমি এক্স স্কয়ার সমান রাখি, এক্স স্কয়ার সমান আমি লিখতে পারি টুয়াইস ওয়াই, এক্স স্কয়ার সমান লিখতে পারি টুয়াইস ওয়াই, আবার ওয়াই সমান আমরা জানি টুয়াইস এক্স, তো ওয়াই এর মানটা আবার এখানটাতে বসালাম টুয়াইস এক্স। এবার যদি যোগ বিয়োগ গুণ ভাগ করা হয়, এক্স সমান এক্স স্কয়ার মাইনাস 4x হয়, এক্স কমন নিলে এক্স মাইনাস 4, তার মানে এক্স এর ভ্যালু একটা হলো 0 আর একটা হলো 4। এবারে 0 4 যদি আমি বসাই, এক্স এর ভ্যালু 4 বসালে ওয়াই এর ভ্যালু পাচ্ছি আমি 8, আবার এক্স এর ভ্যালু 0 বসালে ওয়াই এর ভ্যালু পাচ্ছি আমি 0। তার মানে এই দুইটা কার্ভ যেখানে ইন্টারসেক্ট করতেছে তাদের লোয়েস্ট যে ইন্টারসেকশন পয়েন্ট সেটা হলো 0 0, আর হাইয়েস্ট যে ইন্টারসেকশন পয়েন্ট সেটা হলো 4 8। তার মানে 4 8 থেকে বোঝা যাচ্ছে এখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে 8 আর এক্স এর ভ্যালু হচ্ছে 4। আচ্ছা, এখন যেহেতু আমি এখানে ওয়াই সমান আমি লিমিট পেয়ে গেছি, আমার এক্স এর লিমিট দরকার, তখন আমি এক্স সমান লিমিট ধরবো 0 থেকে 4, এক্স সমান আমি লিমিট ধরবো 0 থেকে 4, সেভাবে ধরো আমি এটাকে সলভ করতে পারবো। আর একটা উপায়ও আমি সলভ করতে পারবো। কিভাবে সলভ করতে পারবো? এখানে যদি আমি এক্স এর মান বের করি, ধরো আমি এখানে দেয়া আছে ওয়াই সমান হাফ এক্স স্কোয়ার, এখানে যদি আমি এক্স এর মান বের করি, এক্স এর মান আমি কত লিখতে পারি? এক্স এর মান লিখতে পারি রুট টুয়াইস ওয়াই, এখানে এক্স সমান বের করতে পারি রুট টুয়াইস ওয়াই, আর এখানে আমি এক্স এর মান লিখতে পারি ওয়াই বাই 2। এইটাকে যদি আমি এক্স এর লিমিট ধরি, এখানে যদি এক্স এর লিমিট ধরি যে এক্স সমান রুট ওভার টুয়াইস ওয়াই আর এক্স সমান হচ্ছে ওয়াই বাই 2, এই দুইটাকে যদি আমি এক্স এর লিমিট ধরি তাহলে আমার ওয়াই এর লিমিট বের করতে হবে, তখন আমি ওয়াই এর লিমিট ধরবো কত? 0 থেকে 8। বুঝতে পারছি কিনা? আমি এখান থেকে যদি ওয়াই এর মান নেই, এখান থেকে ওয়াই এর মান নিলে আমাকে এক্স এর মান বের করতে হবে। এক্স এর মান কিভাবে পাবো? এই দুইটার ইন্টারসেকশন পয়েন্ট বের করতে হবে, ইন্টারসেকশন পয়েন্ট থেকে আমার লোয়েস্ট এবং হাইয়েস্ট যে এক্স এর কোঅর্ডিনেট আছে ওইটা বের করতে হবে। বাট আমি যদি এখান থেকে এক্স এর ভ্যালু বের করে নেই যে এক্স সমান হচ্ছে এত, এক্স সমান হচ্ছে এত, তখন আমার লাগবে ওয়াই এর কোঅর্ডিনেট, তখন সেম ভাবেই আমি সলভ করব, সলভ করে তখন আমি ওয়াই এর জন্য 0 থেকে 8 নিব। আমি এখানটাতে যেটা করছি, এখানটাতে ধরে নিলাম এখানটাতে যেটা আছে ওটাই, এক্স এর লিমিট হলো এইটা, এক্স এর লোয়ার লিমিট হলো এক্স স্কোয়ার বাই 2, আপার লিমিট হলো টুয়াইস এক্স, সেটাই ধরলাম। এই যে লোয়ার লিমিট এক্স স্কোয়ার বাই 2, আপার লিমিট হলো টুয়াইস এক্স, তখন আমার এক্স এর লিমিট কত ধরতে হবে? 0 থেকে 4 ধরতে হবে। 0 থেকে 4 ধরলাম। এবার এখানটাতে আমার ফাংশনটা হলো কত? ফাংশন এখানে দেয়া নাই, ফাংশন এখানটাতে দেয়া নাই মানে হচ্ছে তোমার শুধু ওই যে ডিএ, যেটা কোনো ফাংশন দেয়া নাই তার মানে হচ্ছে শুধু ডিএ, ডিএ মানে হলো ডিওয়াই বাই ডিএক্স। হ্যাঁ স্যার, ওয়াই এর আপার লিমিট টুয়াইস এক্স, এটা কিভাবে বুঝবো? এই যে তোমার এইখানে যে টার্মটা আছে, হ্যাঁ এইখানে যে অংশটা আছে দেখো, এই যে রেখাটা গেছে, এই যে রেখাটা, এই রেখাটা এই নিচেরটার উপর থেকে গেছে না? এই যে এখানে তো দুইটা লাইন, একটা হলো নিচে বাঁকা লাইন আছে আর একটা স্ট্রেট লাইন আছে। স্ট্রেট লাইনটা জি স্যার। না, স্ট্রেট লাইনটা জি উপর স্যার। থেকে, স্ট্রেট লাইনটা কার? ওয়াই সমান টুয়াইস এক্স, এই জন্য এইটাকে ধরবো আমরা আপার লিমিট। আর এই নিচ থেকে যেটা গেছে এইটা হলো ওয়াই সমান এক্স স্কোয়ার বাই 2, এই জন্য এই এক্স স্কোয়ার বাই 2 কে ধরবো আমরা লোয়ার লিমিট। বুঝছি কিনা? জি স্যার।
এখানে যেহেতু কোনো ফাংশন দেয়া নাই যে এই ফাংশনটার ডাবল ইন্টিগ্রেশনের মাধ্যমে এরিয়া বের করতে হবে, যেহেতু কোনো কিছু দেয়া নাই, তার মানে এখানে শুধুমাত্র ডিএ থাকবে। ডিএ মানে হলো ডিওয়াই বাই ডিএক্স, ডিএ মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা, এবার হচ্ছে এখানে আমাদের ভেরিয়েবল যে লিমিট আছে, ভেরিয়েবল লিমিট হচ্ছে ওয়াই এর, কারণ ওয়াই সমান এক্স স্কোয়ার বাই 2, ওয়াই সমান 2x, তার মানে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে ডিওয়াই, শুধু ডিওয়াই কি ইন্টিগ্রেশন করলে আমরা জানি ওয়াই আসে, ডিওয়াই কি ইন্টিগ্রেশন করলে কত আসবে, ওয়াই আসবে। ওয়াই কে ডিওয়াই এর পরিবর্তে আমরা ওয়াই পেলাম। হ্যাঁ, কিছু বলতেছো? হ্যাঁ, 2x টা কেন উপরে গেল সেটা? আচ্ছা, এটা হলো আমরা বলছি যে ওয়াই এর লিমিটটা বের করতে হবে। ওয়াই এর একটা হলো লোয়ার লিমিট, একটা হলো আপার লিমিট। এই যে এখান থেকে আমরা বুঝছি কোনটা লোয়ার লিমিট হবে, কোনটা আপার লিমিট হবে। এখন এখানে যে দুইটা লাইন আছে দেখো, একটা হলো ওয়াই সমান 2x এর, আর একটা আছে ওয়াই সমান এক্স স্কোয়ার বাই 2 এর। এবার তুমি এখান থেকেই বলো কোনটার ভ্যালু বড় আর কোনটার ভ্যালু ছোট। এই যে এইটার ভ্যালু বড় না, ওয়াই সমান 2x, এইটার ভ্যালু বড় না, কারণ এটা উপর থেকে গেছে, এখানে ওয়াই এর মানটা বেশি, এইখানটাতে ওয়াই এর মান বেশি। আর এই যে এক্স স্কোয়ার বাই 2 যেটা আছে, এইখানটাতে ওয়াই এর মানটা ছোট, এই জন্য এইটাকে ধরবো আমরা লোয়ার লিমিট এক্স স্কোয়ার বাই 2 কে, আর 2x কে ধরবো আমরা আপার লিমিট। ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার ডিওয়াই কে ইন্টিগ্রেশন করলে আমি ওয়াই পাচ্ছি। এবার এই ওয়াই কে আমি, ওয়াই এর লিমিট হচ্ছে টোয়াইস এক্স স্কোয়ার বাই 2 থেকে টোয়াইস এক্স, এই দুইটার লিমিট, এই দুইটার লিমিট ওয়াই এর পরিবর্তে বসালাম। এবার এটাকে আবার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। এক্স কে করলে হলো টোয়াইস এক্স স্কোয়ার বাই 2, আর এই এখানে এক্স কিউব যেটা, এক্স স্কোয়ার যেটা আছে, এটাকে করলে এক্স কিউব বাই 3 হয়ে যাবে। 3 এর অলরেডি 2 আছে, এখানটাতে 6 হয়ে যাবে। এবার এখানটাতে এই লিমিট বসালে আমি যেটা আনসার, যেটা পরবর্তীতে আনসার পাবো, এইটা হলো আমাদের এরিয়াটা। ক্লিয়ার কিনা সবাই? আচ্ছা, ক্লিয়ার যদি হও, এবার আমরা আসি যে এবার দেখো আমি পরবর্তীতে আমার এক্সাম্পল আছে, এখানটায় দেখো আমি এবার যে কার্ভটা ছিল, কার্ভটা আমি পজিটিভ সাইডেও ড্র করছি, নেগেটিভ সাইডেও আমি ড্র করছি। এবার কেন ড্র করলাম, এখানে বলা আছে দেখো যে আহ, আহ, যে এই যে দুইটা কার্ভ আছে, ওয়াই সমান এক্স স্কোয়ার আর একটা হচ্ছে ওয়াই সমান এক্স প্লাস 6, এই লাইন এবং এই কার্ভ, এদের দ্বারা যে এনক্লোজ রিজন আছে, সেই রিজনটার এরিয়াটা বের করতে হবে। ওকে, ফাইন। তো আমি যদি এই ওয়াই সমান এক্স প্লাস 6, এইটা যদি আমি লাইন ড্র করি, এটা লাইন ড্র করলে কি হয় দেখো, যখন আমার এক্স এর ভ্যালু 0, তখন ওয়াই এর ভ্যালু 6, তার মানে এই পয়েন্টটাতে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু হচ্ছে 6। এবার যদি আমি এক্স এর ভ্যালু এক এক করে ইনক্রিজ করি, তার মানে কার্ভটা এদিকটাতে চলে যাবে, কার্ভটা যাবে হচ্ছে এদিকটাতে। আর এক্স এর ভ্যালু যদি এক এক করে কমাই, ধরো -1, -2, -3, -4 এরকম করে করে ধরি, তাহলে এরকম করতে 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 এদিকে যাবে। তার মানে এই কার্ভটা হলো এইটা, মানে এই লাইনটা হলো এইটা। এটা তো সবাই বুঝছি। এটা হলো এই লাইনটা, আমি পজিটিভ দিকেও ড্র করলাম, নেগেটিভ দিকেও লাইনটাকে ড্র করলাম। আচ্ছা, আবার এখানটা আছে ওয়াই সমান এক্স স্কোয়ার, ওয়াই সমান এক্স স্কোয়ার, তার মানে এটা থেকে বোঝা যাচ্ছে এটা এক্স এক্সিস বরাবর সিমেট্রি। এক্স এক্সিস বরাবর সিমেট্রি না, অর্ধেক থাকবে পজিটিভ এক্স এক্সিসে, বাকি অর্ধেক থাকবে হচ্ছে নেগেটিভ এক্স এক্সিসে। তার মানে এই যদি হয় অর্ধেক পজিটিভ এক্স এক্সিসে আর অর্ধেক যদি হয় নেগেটিভ এক্স এক্সিসে, তার মানে হলো এইটা। এবার দেখো, এবার আমি যে এই লাইনটা ড্র করলাম, এই লাইনটা কিন্তু দেখো আমার পজিটিভ সাইডে যে কার্ভের অংশটা ছিল সেটাকেও ইন্টারসেক্ট করে, এবং নেগেটিভ সাইডে যে কার্ভটা ছিল সেটাকেও ইন্টারসেক্ট করে। এই জন্য হচ্ছে আমার এটা উভয় সাইডে এই কার্ভটাকে ড্র করতে হবে। বাট এটা যদি এরকম হতো যে এই লাইনটা এমন ভাবে পাস হইছে, ধরো এই লাইনটা যদি অরিজিন দিয়ে পাস হতো, অরিজিন দিয়ে পাস হতো, এইভাবে অরিজিন দিয়ে পাস হতো, তখন কিন্তু আমার এই নেগেটিভ সাইডের অংশটা কোনো কাজে লাগতো না। কারণ নেগেটিভ সাইডের অংশটা এই অরিজিন দিয়ে পাস হলে তখন আর এই কার্ভটা এই নেগেটিভ সাইডটাকে ইন্টারসেক্ট করতো না। যেহেতু এটা উপর দিয়ে যাচ্ছে, এটা উভয় সাইডকে ইন্টারসেক্ট করতেছে, এই জন্য আমার উভয় পাশে এটাকে ড্র করতে হবে। এবার ড্র করার পরে আমি এখানে ওয়াই এর ভ্যালু পেলাম, ওয়াই এর একটা ভ্যালু হলো এক্স স্কোয়ার, আর একটা ভ্যালু হলো এক্স প্লাস 6। এবার এখান থেকে তোমরা সহজেই বুঝতে পারছো কোনটা আপার কোনটা লোয়ার। আপার ভ্যালু কোনটা, এখানে আপার ভ্যালু হলো এক্স প্লাস 6, এই যে উপর দিয়ে যেটা গেছে এটা হলো এক্স প্লাস 6 হলো আপার, কারণ এনক্লোজ এরিয়া হলো এইটা, এই যে এই লাইনটার নিচের অংশটা, আর এই যে বাঁকানো কার্ভ আছে, বাঁকানো কার্ভের উপরের অংশটা, এইটা হলো আমাদের এনক্লোজ এরিয়াটা, এনক্লোজ রিজনটা। স্যার এটা একটু ফার্স্ট থেকে আবার বলেন। আচ্ছা, এখানটাতে দুইটা লাইন আছে, একটা হলো কার্ভ ওয়াই সমান এক্স স্কোয়ার, আর একটা লাইন হলো ওয়াই সমান এক্স প্লাস 6। এই দুইটাকে আমার ট্রেস করতে হবে। ট্রেস করতে হলে আমি তো সহজেই এটা দেখে বুঝতে পারছি, এটা হলো একটা কার্ভ যেটার হচ্ছে এক্স এক্সিস বরাবর সিমেট্রি হবে। এক্স এক্সিস বরাবর সিমেট্রি হওয়া মানে হচ্ছে এই এক্স এক্সিসের
এক্স এক্সিসের যে পজিটিভ সাইড যেটা এইটা হলো এই অংশটুকু পজিটিভ না, এইটা হলো এক্স এর পজিটিভ আর এইটা হলো এক্স এর নেগেটিভ। তার মানে অর্ধেক হলো এক্স এর পজিটিভ সাইডে আছে আর অর্ধেক হলো এক্স এর নেগেটিভ সাইডে আছে, ঠিক আছে? আচ্ছা, আবার আরেকটা লাইন হলো ওয়াই সমান এক্স প্লাস সিক্স। এইটা যদি ড্র করি এই লাইনটা এভাবে করে ড্র হয়, এভাবে করে ড্র হয়। এখন এই লাইনটা দেখা যাচ্ছে, লাইনটা যদি আমি ড্র করি, ড্র করলে এটা এই যে পজিটিভ যে কার্ভের অংশটুকু আছে সেটাকেও ইন্টারসেক্ট করে, আবার যে নেগেটিভ অংশটুকু আছে নেগেটিভ অংশটুকুকেও ইন্টারসেক্ট করে। এর আগে আমরা যতগুলো কার্ভ ড্র করছি সেখানটাতে হয় আমরা যে কোনো একটা সাইড নিছি, হয় পজিটিভ সাইড, ম্যাক্সিমাম সময় পজিটিভ সাইডটাকে আমরা কনসিডার করছি, নেগেটিভ সাইডটাকে আমরা কনসিডার করি নাই। নেগেটিভ সাইডটাকে কেন কনসিডার করি নাই? কারণ লাইনটাকে যদি আমি ড্র করি, লাইনটাকে ড্র করলে ওটা নেগেটিভ সাইডটাকে ইন্টারসেক্ট করতো না। নেগেটিভ সাইড যেহেতু ইন্টারসেক্ট করে না এই জন্য আমি নেগেটিভ সাইডটাকে কনসিডার করি নাই। বাট এখানে নেগেটিভ সাইডকে ইন্টারসেক্ট করে এই জন্য আমার নেগেটিভ সাইডটাকেও কনসিডার করতে হবে। এখন এই ট্রেস করার পরে আমি যে অংশটুকু পেলাম, তার মানে বোঝা যাচ্ছে যে এই দুইটা দ্বারা ঘিরে রাখা যে রিজনটা আছে ওই রিজনের এরিয়া বের করতে হবে। এই দুইটা দ্বারা ঘিরে রাখা রিজন কোনটা? তার মানে এই রেখাটার নিচের অংশটুকু আর এই যে বাঁকানো যে রেখাটা আছে বাঁকানো রেখাটার উপরের অংশটুকু। তার মানে সহজেই বোঝা যাচ্ছে যে এই অংশটুকু হলো আমাদের এখানে এনক্লোজ রিজন। তো এইটার যেহেতু এরিয়া বের করতে হবে, তাহলে এটার আপার অংশ হচ্ছে এই রেখাটা আর লোয়ার অংশ হচ্ছে এই রেখাটা। তো ওয়াই এর আপার লিমিট হবে এক্স প্লাস সিক্স আর ওয়াই এর লোয়ার লিমিট হবে এক্স স্কোয়ার। এখানে ওয়াই এর ভ্যালু পেলাম, এখন আমার কিসের ভ্যালু বের করতে হবে? এক্স এর ভ্যালু বের করতে হবে। এক্স এর ভ্যালু এখানে দেয়া নাই। এক্স এর ভ্যালু আমরা কিভাবে পাবো? ওই যে দুইটাকে সমাধান করতে হবে, দুইটাকে সমাধান করে আমার এক্স এর ভ্যালু বের করতে হবে। সমাধান কিভাবে করব? আমরা জানি ওয়াই সমান এক্স স্কোয়ার দেয়া আছে, ওয়াই সমান এক্স স্কোয়ার, আবার জানি ওয়াই সমান আছে এক্স প্লাস সিক্স। তো ওয়াই এর পরিবর্তে আমি এক্স প্লাস সিক্স বসালাম। এবার কি আসে তাহলে? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স। এবার যদি মিডল টার্ম করা হয়, মিডল টার্ম করলে এরকম আসবে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু। তো এখান থেকে সহজেই জানা যাচ্ছে যে এখানে এক্স এর দুইটা ভ্যালু পাচ্ছি, একটা ভ্যালু হচ্ছে 3 আর একটা ভ্যালু হচ্ছে -2। সরি, দুইটি আমি এখানে ভুল লিখছি, এইখানে +2 হবে, তোমরা একটু +2 লিখে নিবে এখানটাতে। একটা হবে x-3 আর একটা হবে x+2 +2। এটাকে যদি সলভ করা হয়, সলভ করলে আচ্ছা এটাকে সলভ স্যার করা হলে সবাইকে একটু মিউট করতে বলেন স্যার। সবাই একটু কাইন্ডলি মিউট করে রাখো, একটা আনওয়ান্টেড সাউন্ড আসছে। আচ্ছা আমি সবাইকে দিচ্ছি। ওকে, আচ্ছা তার মানে এইখানটাতে আমি ভুল করছি। এখানে দেখো কি হবে, মিডল টার্ম করলে x-3 x+2 হবে, এখানে এটা +2 হবে। তখন এই দুইটাকে সলভ করলে আমি x এর ভ্যালু পাচ্ছি 3 আর একটা পাচ্ছি -2। দুইটা ভ্যালু আসবে এখানটাতে, একটা হবে 3 একটা হবে -2। এবার যদি এই দুইটা ভ্যালু আমি বসাই, দুইটা এখন ভ্যালু বসালে আসলে আমার y এর ভ্যালু এখানে বের করারও দরকার নাই, কারণ আমি y এর লিমিট অলরেডি জানি। y এর লিমিট হচ্ছে লোয়ার লিমিট হলো x স্কয়ার আর আপার লিমিট হলো x+6। আমার লাগবে হচ্ছে এখন এক্স এর লিমিট। তো এক্স এর লিমিট কত কত আসছে? এক্স এর ভ্যালু একটা হলো -2 আসছে, একটা হলো 3 আসছে। তার মানে এখান থেকে সহজেই বোঝা যাচ্ছে আমার এখানে এক্স এর লোয়ার লিমিট হলো -2 আর আপার লিমিট হলো 3। এখন আমি যদি ওয়াই এর ভ্যালু বের করি তাতে সমস্যা নাই। যখন এক্স এর ভ্যালু -2 তখন ওয়াই এর ভ্যালু পেলাম 4। তার মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে -2 4। আবার যদি আমি এক্স এর ভ্যালু 3 বসাই তখন ওয়াই এর ভ্যালু পাচ্ছি আমি 9। তার মানে এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে 3 9। তার মানে এখানে এক্স এর ভ্যালু -2, এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 3। তার মানে এক্স এর লিমিট হলো -2 থেকে 3। তাহলে সেটাই করলাম। তাহলে আমি এখানে লিমিট গুলো বসাই, এক্স এর লিমিট হলো -2 থেকে 3 আর ওয়াই এর লিমিট হলো, ওয়াই এর লোয়ার লিমিট হলো এক্স স্কোয়ার, আপার লিমিট হলো x+6। সেটা দিলাম x স্কোয়ার x+6। এবার এটাকে ডাবল ইন্টিগ্রেশন করলে যেটা পাবো ওইটাই হলো আনসার। ডাবল ইন্টিগ্রেশন এখানে করা আছে, আমি এখন বোঝাচ্ছি না, তোমরা দেখে নিও। এটার আনসার হলো 125/6। এটা হলো আনসার। বুঝতে পারছি কিনা? আচ্ছা তাহলে এখানে তোমার দুইটা এক্সারসাইজ দেয়া আছে। এই দুইটা এক্সারসাইজ আমি অলরেডি হিন্টস দেয়া আছে কিভাবে কার্ভ গুলো ড্র করতে হবে। তোমরা এটা একটু বাসায় দেখে নিবা, আনসারটাও দেয়া আছে এখানটাতে। না পারলে আমি পরবর্তীতে আবার করে দিব কিভাবে এটা করতে হবে। আচ্ছা এটা গেল হচ্ছে এরিয়া, আমরা কিভাবে এরিয়া বের করলাম। হ্যাঁ, ধরো এই যে এনক্লোজ রিজন ছিল, সেই এনক্লোজ রিজনের যদি এরিয়া বের করতে বলা হয় সেটা কিভাবে করতে হবে। আচ্ছা এবার যদি এই যে কার্ভ আছে না, এই যে কার্ভ, এই কার্ভের যদি এই যে আর্ক আছে, এই আর্কের যদি লেন্থ বের করতে বলা হয় তখন আমরা কিভাবে বের করবো? ধরো এই এ থেকে বি পর্যন্ত
এই যে অংশটুকু আছে বাঁকা বাঁকা অবস্থায় আছে, এইটার যদি আমার টোটাল লেন্থ বের করতে বলা হয় তখন আমরা কিভাবে বের করব? সেইটার সূত্র হচ্ছে এরকম, লেন্থের সূত্র হচ্ছে এ থেকে বি। এই কার্ভটা তো একটা ফাংশন হবে, তাই তো? ধরো এই কার্ভটা ধরে নিলাম এফ অফ এক্স, এই কার্ভটা ধরে নিলাম এফ অফ এক্স। তাহলে যদি আমি বের করতে চাই কিভাবে বের করবো? 0 থেকে বি হচ্ছে আমার লিমিট রুট ওভার 1 প্লাস, মানে এইখানে যে ফাংশনটা থাকবে এই ফাংশনটা যদি আমি মানে ফার্স্ট ডেরিভেটিভ বের করি, ফার্স্ট ডেরিভেটিভের এ স্কোয়ার, হ্যাঁ মানে এখানে এ স্কোয়ার মানে এখানে যদি আমি রুট দেই, রুট ওভার যেটা আছে রুট ওভার সাইন দেওয়ার পরে 1 প্লাস এখানে যে ফাংশনটা থাকবে ফাংশনটা যদি আমি ফার্স্ট ডেরিভেটিভ বের করি, ফার্স্ট ডেরিভেটিভের এ স্কোয়ার করার পরে টোটাল যে আমার ফাংশনটা আসবে এই ফাংশনটা যদি আমি ইন্টিগ্রেশন বের করি, ইন্টিগ্রেশন বের করে যে রেজাল্টটা পাবো সেইটাই হচ্ছে আর্ক লেন্থ, মানে এই যে কার্ভ আছে এই কার্ভের আর্ক লেন্থ হবে ওইটা। আচ্ছা তাহলে আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলা আছে দেখো, ফাইন্ড দ্য আর্ক লেন্থ অফ কার্ভ, কার্ভ ওয়াই সমান দেয়া আছে 3x⁴ - 1। এইটা হলো আমার কার্ভটা, এই কার্ভের আর্ক লেন্থ বের করতে হবে। এই কার্ভটা লিমিটটা কত আছে? এক্স এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু হচ্ছে 1, তার মানে এইখানে এইটাকে যদি ধরি, এইটা যদি হচ্ছে ওয়াই সমান 3x⁴ - 1, এই কার্ভ যদি হয় এইটা, তার মানে এই ভ্যালুটা হবে 0 আর এই ভ্যালুটা হবে হচ্ছে 1। তো এই থেকে শুরু করে এই পর্যন্ত যে আমার কার্ভ আছে এইটার আর্ক লেন্থটা বের করতে হবে। তো এইটা হলো আমার সূত্র। তো এই সূত্র দেখা যাচ্ছে যে আমার যে ওয়াই এর যে টার্মটা আছে, ওয়াই এর টার্মের ফার্স্ট ডেরিভেটিভ যেহেতু দরকার, এই জন্য আমি এখানে ফার্স্ট ডেরিভেটিভটা বের করে নেই। ওয়াই সমান 3 এইটা আছে, এটা যদি ফার্স্ট ডেরিভেটিভ বের করি dy/dx 3। হ্যাঁ তোমার কথা শুনতেছি না আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখানটাতে এটা যদি ফার্স্ট ডেরিভেটিভ বের করি, 3 তো কনস্ট্যান্ট থাকবে, আর এটাকে যদি ওই যে x⁴n কে করলে কি হয়, n x⁴n-1, ওই যে ফর্মুলা আছে ওই ফর্মুলায় যদি এটাকে ডেরিভেটিভ করা হয় এইটা হবে। আর 1 কে তো করলে 0 হয়ে যাবে, যেহেতু এখানে x এর কোনো টার্ম নাই, 1টা 0 হয়ে যাবে। তার মানে এটাকে ডিফারেন্সিয়েশন করলে এইটা হবে, তার মানে 9/2 x⁴1/2 x⁴1/2, এইটা হলো এটার ডেরিভেটিভের ভ্যালু। ওকে ফাইন। এবার আমরা এই যে আমার ইকুয়েশনটা আছে ইকুয়েশনটা আমরা বসাই। তাহলে আমি এল সমান লিখতে পারি, লিমিট হচ্ছে কত? লিমিট হলো 0 থেকে 1, লিমিট হলো 0 থেকে 1 রুট ওভার 1 প্লাস ফার্স্ট ডেরিভেটিভ স্কোয়ার, ফার্স্ট ডেরিভেটিভের মান কত আসছে? 9/2 x⁴1/2, 9/2 x⁴1/2, এইটার হলো স্কোয়ার। আচ্ছা এই হাফ মানেই তো হচ্ছে রুট এক্স, ঠিক কিনা? হাফ মানে রুট এক্স বলতে পারি না? হাফ মানে হচ্ছে রুট এক্স। তাহলে আমি এটাকে সিম্পলিফাই করার জন্য, সহজে বোঝার জন্য আমি লিখলাম 9/2 আর এই x⁴1/2 কে লিখলাম রুট এক্স লিখলাম। তাহলে এখানে রুট আর এক্স কাটাকাটি যাবে, আর 9/2 যেটা আছে এটা এটা যদি আমরা স্কোয়ার করি 81/4 হবে, 9 9 গুণ করলে 81 আর 2 2 4 হবে, তার মানে 1 প্লাস 81/4 x হবে, ঠিক কিনা? dx। আচ্ছা এখন এইটাকে আমার সলভ করার জন্য আমরা ওই যে প্রতিস্থাপন ফর্মুলা যেটা আছে, এই যে রুট ওভার যে সাইন আছে, রুট ওভার সাইনের মধ্যে যে টোটাল টার্মটা আছে ওটা সমান আমি ইউ ধরে নিব, ধরলাম ইউ সমান এইটা। এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি ডিইউ, ইউ হয়ে যাবে ডিইউ, আর এই 1 তো 0 হয়ে যাবে, আর এইখানে যেটা আছে এক্স তো 1 হয়ে যাবে, এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তার মানে 81/4 এক্স হয়ে যাবে 1, ডিএক্স চলে আসবে। তার মানে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে হয়ে যাবে ডিইউ ইকুয়াল টু 81/4 dx হয়ে যাবে। আমি এখানে dx এর মানটা বের করব, তাহলে আমি dx সমান লিখতে পারি, dx যদি রাখি তাহলে এই টার্মটা যখন অন্য সাইডে যাবে তখন উল্টায়ে যাবে, তাহলে আমি বলতে পারি 4/81 du, তার মানে dx এর পরিবর্তে লিখতে পারি 4/81 du লিখতে পারি। আচ্ছা আর যদি লিমিটটা চেক করি যে লিমিটের কোনো পরিবর্তন হয় কিনা, যখন আমার x এর ভ্যালু ছিল 0, যখন আমার x এর ভ্যালু ছিল 0, ওই x এর ভ্যালু যদি আমি 0 বসাই তখন ইউ এর ভ্যালু পাচ্ছি আমি 1, মানে এইখানটায় যেহেতু ইউ সমান আমি এই টার্মটা ধরছি, x এর ভ্যালু 0 বসালে ইউ এর ভ্যালু হয়ে যাচ্ছে 1, আর x এর ভ্যালু যখন আমার 1 ছিল তখন আমার এখানে x এর ভ্যালু 1 বসালে এটাকে যোগ বিয়োগ গুণ ভাগ করলে ইউ এর ভ্যালু আসে 85/4, তার মানে লিমিট পরিবর্তন হয়ে যাচ্ছে। তখন লোয়ার লিমিট হবে 1 আর আপার লিমিট হবে 85/4। তাহলে আমি এখানে সেটাই ইয়া করলাম, আর এই dx এর পরিবর্তে লেখা যায় 4/81 du। তাহলে যেহেতু এই 4/81 কনস্ট্যান্ট, এটাকে বাম পাশে নিয়ে আসলাম, লিমিটটাকে পরিবর্তন করলাম, আর এখানে ভিতরে যা ছিল ভিতরে সবকিছুর পরিবর্তে লেখা যায় ইউ, তাহলে এখানে সবকিছুর পরিবর্তে আমি ইউ লিখলাম। আর এখানে যে রুট ওভার ছিল, রুট ওভারের পরিবর্তে আমি হাফ লিখতে পারি, রুট ওভারের পরিবর্তে হাফ ডিইউ।
এখন এই হাফ ইউ টু দি পাওয়ার হাফ যেটা আছে এটাকে আমার যদি ইন্টিগ্রেশন করি তাহলে ওই যে মানে মানে যেটা হয় এক্স টু দি পাওয়ার এন কে ইন্টিগ্রেশন করলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান হয়, ওই ফর্মুলা এখানটায় আসবে, এটা হয়। এবার এখানে ইউ এর পরিবর্তে 85/4 বসাতে হবে, এরপর যোগ বিয়োগ গুণ ভাগ করলে আমরা একটা রেজাল্ট পাবো, রেজাল্ট পেলাম হলো এইটা, এইটা হলো আমাদের আনসার। বুঝছি কিনা? তার মানে এরকম করে যদি কোনো এরকম প্রবলেম দেয়া থাকে, এরকম একটা কার্ভ দেয়া থাকে এবং তাদের যদি লিমিট দেয়া থাকে এবং যদি বলা হয় আর্ক লেন্থ বের করতে হবে, তখন আমরা এই ফর্মুলাটার মাধ্যমে আর্ক লেন্থ বের করতে পারবো। ক্লিয়ার কিনা সবাই? আচ্ছা, এরপরে আসি হচ্ছে আরেকটা টপিক, সেটা হলো সলিড অফ রেভলিউশন। হ্যাঁ, সলিড অফ রেভলিউশন বলতে কি বোঝায়? মানে সলিড তো আমরা বুঝি, সলিড মানে হচ্ছে একটা বস্তু বা সামথিং কিছু একটা জিনিস বোঝায়, ওটাকে আমরা সলিড বলতেছি। তো ধরো এরকম একটা যদি বস্তুর কথা চিন্তা করো, ধরো এই একটা রিজন আছে, এর নিচে ডট ডট দেয়া যেটা এটা না, ধরো উপরের অংশটুকু, এই একটা অংশ আছে, এই একটা অংশ, এই একটা অংশ আছে। হ্যাঁ, তো এইটা ধরো এক্স এক্সিস, এই নিচে যে রেখাটা, এই রেখাটা হলো এক্স এক্সিস। এখন তুমি যদি এই যে অংশটা আছে এই অংশটাকে যদি তুমি এক্স এক্সিস বরাবর রোটেট করো, এক্স এক্সিস বরাবর রোটেট করো, রোটেট করলে কাল্পনিক এর নিচেও এরকম কিছু অংশ তৈরি হবে না? হবে কিনা? তোমরা দেখছো কি বলে এটা, একটা তোমাদের সরাসরি আমার সামনে থাকলে তোমাদেরকে বোঝাতে সুবিধা হতো। আহ কিভাবে বোঝাই এটা? আচ্ছা, এটা তোমরা কল্পনা করো একটু। হ্যাঁ, ধরো এরকম একটা রিজন আছে, এই রিজনটাকে যদি তুমি রোটেট করো, একটা এই ধরো এরকম একটা এক্স অ্যাক্সিস আছে, এইটা বরাবর যদি এটাকে তুমি রোটেট করো, তাহলে এটা চার সাইডই এরকম একটা অবজেক্ট ক্রিয়েট হবে না? হবে কিনা? এরকম একটা অবজেক্ট ক্রিয়েট হবে। তো সলিড অফ রেভলিউশন বলতে বোঝায় এরকম যদি কোনো একটা রিজন থাকে, সেই রিজনটাকে যদি আমি এক্স অ্যাক্সিস অথবা ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমি রোটেট করি, রোটেট করার পর যে অংশটা তৈরি হয়, কাল্পনিক যে অংশটা তৈরি হয়, ওইটা কি বলা হয়? সলিড অফ রেভলিউশন। আমার কথা বুঝছি কিনা? বুঝি নাই? ইয়েস অর নো? ইয়েস স্যার। আচ্ছা, আমি এখানে একটা ধরো তোমাদের একটা বস্তু দিয়ে না রাখি। স্যার বুঝি নাই। আচ্ছা দাঁড়াও, আরেকবার। একটু দাঁড়াও। ধরো এই স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ? এই স্ট্রাকচারটা, এই যে আমার যে এই নিচের যেটা, নিচেরটা জি ধরো স্যার। আমার এক্স অ্যাক্সিস, নিচেরটা ধরো এক্স অ্যাক্সিস, আর এইটা ধরো ওই বস্তুটা। হ্যাঁ, এখন আমি যদি এইটাকে যদি তোমার এই এক্স অ্যাক্সিসের চারপাশে যদি এভাবে রোটেট করি, রোটেট করলে একটা কাল্পনিক একটা অংশ তৈরি হবে না এখানটাতে? মনে হবে এই যে আমার এই যে কলমটা আছে বা এই যে এক্স অ্যাক্সিস আছে, এটার চার সাইডই এরকম একটা অংশ তৈরি হবে না? হবে কিনা? আমার কথা বুঝতে পারছো সবাই? এইটা হলো আমার এক্সুয়াল অবজেক্টটা। এটাকে যদি এখন জি আমি স্যার। চারপাশে এভাবে করে আমি রোটেট করি, রোটেট করলে চারপাশে একটা এরকম আমার কাল্পনিক অংশ তৈরি হবে। এই কাল্পনিক যে অংশটা তৈরি হবে, এই অংশটা কি বলা হচ্ছে? সলিড অফ রেভলিউশন। এখন এই অংশটার কাজ হচ্ছে আমি এই যে এক্স এক্সিস বরাবর অথবা ওয়াই এক্সিস বরাবর যে রোটেট করছি, রোটেট করার পর যে যে আমার সলিড অফ রেভলিউশন তৈরি হচ্ছে, এই সলিড অফ রেভলিউশনের যদি এরিয়া বা ভলিউম বের করতে বলা হয়, তখন আমরা কিভাবে বের করব? এটার কাজ হলো এইটা। এখন স্যার এরকম, হ্যাঁ বলো। স্যার এটা তো 3D ডাইমেনশনে হবে না? হ্যাঁ, 3D ডাইমেনশন হবে এটা। আচ্ছা, আচ্ছা এখন দেখো তাহলে এইটাকে যদি আমরা রোটেট করি তাহলে এরকম একটা কাল্পনিক অংশ তৈরি হবে। আবার এইটাকে যদি আমি ওয়াই এক্সিস বরাবর রোটেট করি, তার মানে এই এই যে আমার এক্সিসটা আছে এটা চারপাশে এরকম একটা কাল্পনিক অংশ তৈরি হবে। হবে কিনা? হবে। তাহলে এইটার যদি আমরা এরিয়া বা ভলিউম বের করতে চাই, তাহলে কিভাবে বের করব? আচ্ছা, এখন একটা এক্সাম্পলে আসি আমরা। ধরো এইটা হচ্ছে আমার একটা এই একটা রিজন আছে, যে রিজনটা এখানে হলো এ, এখানে হলো বি, দুইটা রেখা, আর এইটা হলো এফ অফ এক্স, একটা কার্ভ আছে। এই কার্ভ দ্বারা হচ্ছে আমার এই রিজনটা, এই রিজনটা এনক্লোজড আছে। হ্যাঁ, এখন এই রিজনটাকে যদি আমি এক্স এক্সিস বরাবর রোটেট করি, এক্স এক্সিস বরাবর রোটেট করলে এরকম একটা কাল্পনিক অংশ তৈরি হবে। হবে কিনা? এটাকে রোটেট করলে এরকম তৈরি হবে না? এরকম একটা অংশ তৈরি হবে। মানে আমি মাঝখানের অংশগুলো তোমরা বাদ দাও, জাস্ট হচ্ছে শেপটা চিন্তা করো। এই যে শেপটা চিন্তা করো, ভিতরের অংশটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। তার মানে এরকম একটা শেপ তৈরি হবে, এরকম একটা কাল্পনিক শেপ তৈরি হবে। এখন আমাদের কাজ হচ্ছে এই কাল্পনিক শেপটার ভলিউম বের করা। এখন কিভাবে বের করব? আচ্ছা ধরো এটা এটা কিন্তু দেখতে অনেকটা পাত্রের মতো, দেখতে অনেকটা পাত্রের মতো না? এটা ধরো এখন সাইডে আছে, তুমি যেটাকে যদি একটু আমাদের পাত্রগুলো নর্মাল যে পজিশনে থাকে, সেই পজিশনে যদি নিয়ে আসো, তখন এটাকে দেখতে একটা পাত্রের মতো মনে হবে না? পাত্রের মতো মনে হবে। এবার ধরো এটাকে যদি আমি এখান থেকে কেটে ফেলি, ধরো তুমি চিন্তা করো পাত্রটাকে তুমি এবার এভাবে করে স্লাইস করতেছো, এভাবে করে তুমি কেটে ফেলতেছো,
কেটে পড়লে এই নিচের যে শেপগুলো দেখতে কিসের মতো হবে? সার্কেলের মতো মনে হবে না? সার্কেলের মতো হবে কিনা? ধরো এই যে এটাকে যদি আমি নিচ থেকে এবার কেটে ফেলি, ধরো এটা এখন এই অবস্থায় আছে, এই যে শেপটা চিন্তা করে এরকম একটা শেপ, হ্যাঁ, এটাকে যদি আমি এভাবে কেটে ফেলি, এভাবে যদি আমি ডিভাইড করলে এখানে অসংখ্য কি পাবো? সার্কেল পাবো, ডিস্কের মতো পাবো না? পাবো কিনা? স্যার অনেকগুলা ডিস্ক পাবো, অনেকগুলো সার্কুলার শেপের ডিস্ক পাবো, অথবা অনেকগুলা সার্কেল পাবো। আচ্ছা, এবার যদি ধরো আমি এইগুলোকে যে আমি অসংখ্য ডিস্কে বা অসংখ্য সার্কেলে আমি ডিভাইড করছি, এবার প্রত্যেকটা সার্কেলের যদি আমি ক্ষেত্রফল বের করতে পারি, এরিয়া বের করতে পারি, এবং সবগুলোকে যদি আমি সাম আপ করলে কি পাবো? এই এন্টায়ার ভলিউম পাবো না? আমি এন্টায়ার ভলিউম পাবো। আচ্ছা, তো এই যে পদ্ধতিটা, এই যে আমি টোটাল এই যে আমার যে সলিড অফ রেভলিউশন আছে, এই সলিড অফ রেভলিউশনকে আমি তোমার এই যে খন্ড খন্ড অনেকগুলো ডিস্ককে আমি ডিভাইড করতেছি, অনেকগুলো সার্কুলার ডিস্ককে ডিভাইড করে তারপর আমি তাদের ভলিউম বের করতেছি। যেহেতু এটাকে ডিস্ককে ডিভাইড করতেছি, এই জন্য এটাকে ডিস্ক মেথড বলা হয়। এই মেথডটার নাম হলো ডিস্ক মেথড, ভলিউম বাই ডিস্ক মেথড। মানে আমি যেহেতু এটাকে অনেকগুলো ডিস্ককে ডিভাইড করতেছি, ডিস্ককে ডিভাইড করার পরে দেন আমি এখানটা ভলিউমটা বের করতেছি, জন্য এটাকে বলা হয় ভলিউম বাই ডিস্ক মেথড। ওকে ফাইন। আচ্ছা, তাহলে চিন্তা করো এইটাকেও যদি আমি এরকম করে অনেকগুলো মানে ডিস্কে ভাগে ভাগ করি, ভাগ করলে অনেকগুলো এরকম ডিস্ক তৈরি হবে। এখন এই ডিস্কের আমি কিভাবে আমার ক্ষেত্রে এরিয়া বের করব? আচ্ছা, ডিস্ক গুলো যেহেতু দেখতে একটা সার্কেলের মতো, ডিস্ক গুলো যেহেতু একটা সার্কেলের মতো, সার্কেলের এরিয়া বের করার আমরা তো ফর্মুলা জানি না? পাই আর স্কোয়ার। সার্কেলের এরিয়ার সূত্র কি? পাই আর স্কোয়ার। তার মানে এই যে প্রত্যেকটা যে আমার সার্কেল আছে, সার্কেলের যদি আমি ব্যাসার্ধ বের করতে পারি, ব্যাসার্ধ বের করতে পারলে আমি তাদের এরিয়াটাও বের করতে পারবো, কারণ ওই ব্যাসার্ধকে যদি আমি স্কোয়ার করি আর পাই দিয়ে গুণ করি, দেন আমি এরিয়াটা পাচ্ছি। আচ্ছা, এবার একটু খেয়াল করো, ধরো এই ডিস্কটা চিন্তা করো, আমি যেটা ইন্ডিকেট করতেছি আমার কার্সর দ্বারা, এই ডিস্কটা যদি চিন্তা করো, এটা দেখতে একটা সার্কেলের মতো, দেখতে একটা সার্কেলের মতো। তো এইটা যদি আমি ব্যাসার্ধ বলি, ব্যাসার্ধ বলতে এতটুকু ব্যাসার্ধ না? এতটুকু হচ্ছে ব্যাসার্ধ। আবার এর নিচে এই সেটটা হচ্ছে ব্যাসার্ধ, কারণ এখান থেকে ও ইকুয়ালি ডিভাইড হয়ে গেছে, ইকুয়ালি এদিক থেকে ডিভাইড হয়ে গেছে। আচ্ছা, তাহলে যদি এটা ব্যাসার্ধ হয়, আর আমার এই যে লাইনটা আছে, এই লাইনটা কার লাইন? এই যে উপরের লাইনটা হলো এফ অফ এক্স। এই উপরের লাইনটা হচ্ছে এফ অফ এক্স। তাহলে আমি যদি এই থেকে যদি আমি এইখানটা যদি ডিসটেন্স বের করতে চাই, এই থেকে এইখানকার ডিসটেন্স কত হবে? এফ অফ এক্স হবে না? এফ অফ এক্স। আবার এখান থেকে যদি এখানে ডিসটেন্স বের করি, সেটা হলো এফ অফ এক্স। মানে এই রেখার যে কোনো পয়েন্ট থেকে যদি আমি এক্স এক্সিস এর ডিসটেন্স বের করি, সেই ডিসটেন্স হলো এফ অফ এক্স। মানে এখন এইখান থেকে যদি আমি বের করি, তখন এখানে এক্স এর ভ্যালু বসালে যেটা পাবো ওইটা ডিসটেন্স। আবার এইখানে যদি বের করতে চাই, এখানে এফ অফ এক্স এর মান যেটা আছে, ওইখানে এক্স এর ভ্যালু বসালে যেটা পাবো ওইটা ডিসটেন্স। ক্লিয়ার কিনা আমার কথাটা? তার মানে এই রেখা থেকে, এই রেখার যে কোনো পয়েন্ট থেকে যদি আমি এই আমার যে এক্স এক্সিস আছে, এক্স এক্সিস এর যদি ডিসটেন্স বের করতে চাই, সেটা হবে এফ অফ এক্স। ওই এফ অফ এক্স এর জায়গায় যদি আমি এক্স এর ভ্যালুটা বসাই, তাহলে আমি অ্যাকচুয়াল ডিসটেন্সটা পেয়ে যাব। তাহলে আমি বলতে পারি এখান থেকে এটার ব্যাসার্ধ হচ্ছে এফ অফ এক্স। যদি এফ অফ এক্স ব্যাসার্ধ হয়, তাহলে আমি এরিয়া সমান বলতে পারি পাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কি হবে তখন? এফ অফ এক্স এর হোল স্কোয়ার। তাহলে আমি বলতে পারি এই যে রিজনটা আছে, এই রিজনটা যদি আমি এরিয়া বের করি, এরিয়া সমান বলতে পারি পাই এফ অফ এক্স হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এইটা যদি যেহেতু একটা ডিস্কের যদি হয় এরিয়া এইটা, তাহলে সবগুলো যদি সাম আপ করি, সবগুলো সাম আপ করলে আমি ভলিউম পেয়ে যাব। এখন আমি যদি এ থেকে বি পর্যন্ত, ধরো এইটা হলো এ লোয়ার লিমিট, এটা হলো বি আপার লিমিট, এর মাঝখানে আমি অসংখ্য ডিস্কে ডিভাইড করছি, সবগুলোকে সাম আপ করলে আমি ভলিউমটা পেয়ে যাব। তখন কি করতে হবে? তাহলে আমি ভলিউম সমান বলতে পারি এ থেকে বি হচ্ছে লিমিট, এই লিমিটের মাঝখানে যতগুলো আমার ডিস্ক আছে তাদের যোগফল। তাহলে মানে মেইন সূত্র, যেটা মেইন ফর্মুলা হলো এইটা, ভলিউম সমান হচ্ছে এ থেকে বি পাই এফ অফ এক্স এর হোল স্কোয়ার ডিএক্স। এইটা হলো মেইন ফর্মুলা। এইটাকে সলভ করলে আমি যেটা পাবো ওইটাই হচ্ছে আমার আনসার। আচ্ছা, এখন এইটা হচ্ছে যখন আমার একটা সিঙ্গেল কার্ভ থাকবে, যখন সিঙ্গেল কার্ভ থাকবে তখন আমরা হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করব। যদি একাধিক কার্ভ থাকে, তো দুইটা কার্ভ থাকে, একটা কার্ভ হলো জি এক্স, একটা কার্ভ হলো এফ অফ এক্স। এইটাকে যদি আমি এখন এক্স এক্সিস বরাবর অথবা ওয়াই এক্সিস বরাবর আমরা যদি রোটেট করি, ধরো এক্স এক্সিস বরাবর যদি রোটেট করি, তখন আমার এক্স এক্সিস বরাবর একটা জিনিস খেয়াল করছো কিনা, যখন আমরা এক্স এক্সিস বরাবর রোটেট করছি, তখন এখানে ছিল ডিএক্স, মানে এক্স এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করছি। আবার এখানটাতেও যখন আমরা এক্স এর সাপেক্ষে, যখন দুইটা কার্ভ থাকবে, তখন বড় কার্ভ যেটা আছে, তখন ফর্মুলা হলো এটা পাই ঠিকই থাকবে, ওইখানে আমার শুধু এফ অফ এক্স এর হোল স্কোয়ার ছিল। এবার কি করতে হবে? এফ অফ এক্স এর হোল স্কোয়ার থেকে এই যে লোয়ার যে কার্ভটা আছে, লোয়ার কার্ভটাকেও আমার স্কোয়ার করে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর যেটা থাকবে
এইটাকে আমার ইন্টিগ্রেশন করতে হবে। এইটা হলো যদি দুইটা কার্ভ থাকে, দুইটা কার্ভ দিয়ে যদি রিজনটা এনক্লোজড থাকে, তাদের যদি আমার ভলিউম বের করতে হয় সলিড অফ রেভলিউশনের, তখন হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তো যখন আমার এক্স এক্সিস বরাবর রোটেট হবে, তখন হচ্ছে এই যে এখানে আমার এক্স এর সাপেক্ষে তখন ইন্টিগ্রেশন করতে হবে। কার সাপেক্ষে করতে হবে? এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। আর যখন ওয়াই এক্সিস বরাবর আমি রোটেট করব, যখন ওয়াই এক্সিস বরাবর রোটেট করব, তখন তখন এখানেও দেখো, যখন আমি এক্স এক্সিস বরাবর রোটেট করতেছে, তখন এখানেও কিন্তু এই যে এফ অফ এক্স থাকবে, জি অফ এক্স থাকবে, মানে এখানে এক্স এর ফাংশন গুলো থাকবে, মানে এক্স এর সাপেক্ষে যে ওয়াই এর ফাংশন সেটা থাকবে। আর যখন ওয়াই এর সাপেক্ষে যখন রোটেট করব, তখন এখানে এফ অফ এক্স থাকবে না, এখানে থাকবে তখন ওয়াই থাকবে, কারণ আমরা যেহেতু ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তো ওয়াই এর টার্মকেই তো ইন্টিগ্রেশন করতে হবে। এই জন্য এখানে এফ অফ ওয়াই হবে। তার মানে যখন সিঙ্গেল কার্ভ থাকবে তখন, আর সি থেকে ডি এইটা হলো এই দুইটা লিমিট, আর এই পাই এফ অফ ওয়াই এর হোল স্কয়ার যখন সিঙ্গেল কার্ভ থাকবে। আর যখন ডাবল কার্ভ থাকবে, তখন এই বড় কার্ভের স্কয়ার থেকে এই ছোট কার্ভ যেটা আছে ওইটার কার্ভটাকে আমরা স্কয়ার করে বাদ দিয়ে ফাইনালি যেটা পাবো ওইটা হচ্ছে আনসার। আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কি বলা আছে, find the volume of the solid that is obtained when the region under the curve over the interval এত is revolved around the about x axis। তার মানে এই যে কার্ভটা আছে, এই কার্ভের আন্ডারে যে রিজন আছে, সেই রিজনটাকে যদি আমরা এই ইন্টারভালে এক্স এক্সিস বরাবর যদি আমরা রোটেট করি, রোটেট করলে যে আমি রিজনটা অফ পাচ্ছি, সেই রিজনটার ভলিউম বের করতে হবে। তার মানে এটা এটা এক্স এক্সিস বরাবর রোটেট হচ্ছে, এক্স এক্সিস বরাবর রোটেট হলে ফর্মুলা কোনটা, এবং যেহেতু এখানে সিঙ্গেল কার্ভ, তার মানে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। এই ফর্মুলা ইউজ করতে হবে আমার, এ এ বি হচ্ছে লিমিট পাই এফ অফ এক্স হোল স্কয়ার ডিএক্স। আচ্ছা, তাহলে এখানে লিমিট দেয়া আছে 1 থেকে 4, তাহলে এখানে এইটা হলো আমার ফর্মুলাটা। 1 থেকে 4 হলো লিমিট, পাই আসবে এখানটাতে, আর এফ অফ এক্স হোল স্কয়ার, এফ অফ এক্স এর পরিবর্তে কত আসবে, রুট এক্স আসবে এখানটাতে, রুট এক্স হোল স্কয়ার। এখানে স্কয়ার রুট কাটাকাটি যাবে, পাই এক্স থাকবে, পাই এক্স ডিএক্স। এবার এটাকে খুব সহজেই ইন্টিগ্রেশন তোমরা করতে পারবা। এটাকে ইন্টিগ্রেশন করলে এভাবে করলে আনসার আসবে 15 পাই বাই 2। তার মানে এইটা হচ্ছে এই যে কার্ভ আছে, এই কার্ভের যে রিজন আছে, রিজনটাকে যদি আমরা এক্স এক্সিস বরাবর রোটেট করি, এক্স এক্সিস বরাবর রোটেট করলে যে আমি সলিড অফ রেভলিউশন পাবো, সেটার আনসার, সেটার ভলিউম। বুঝতে পারছি কিনা? আচ্ছা, এরকম আরো এক্সাম্পল দেয়া আছে, যেমন এইখানে এটা এক্সারসাইজ দেয়া আছে, তোমরা এটা একটু করে নিও। এটার আমার আনসারটা দেয়া আছে এবং এটার ফর্মুলাটা কি হবে সেটাও আমার এখানে দেয়া আছে। আচ্ছা, এটা যেহেতু ওয়াই এক্সিস বরাবর রোটেট হবে, তার মানে ফাংশনটা হবে কি কি হবে, আমি কিন্তু ওয়াই সমান রুট এক্স লিখতে পারবো না, কারণ যেহেতু এটা ওয়াই এক্সিস বরাবর রোটেট হচ্ছে, তার মানে এখানে ফাংশনটা হবে ওয়াই এর ফাংশন। তার মানে এখানে এক্স সমান বের করে নিতে হবে। তার মানে এখানে ওয়াই সমান যেহেতু রুট এক্স আছে, তার মানে এখানে এক্স এর ভ্যালু বের করলে কত হবে, ওয়াই স্কয়ার হবে। তার মানে এক্স সমান এখানটাতে ওয়াই স্কয়ার, আর লিমিট হবে 0 থেকে 2, লিমিট হবে 0 থেকে 2। এরপর এটাকে সলভ করলে যেটা পাবো এটা হলো আমাদের এখানটা আনসার। আচ্ছা আচ্ছা, এবার আমরা এর আগে যে দুইটা দেখছি, দুইটাতে ছিল হচ্ছে রোটেট করতে আমার হয় ওয়াই এক্সিস বরাবর রোটেট করবে অথবা এক্স এক্সিস বরাবর রোটেট করবে, এরকম ছিল। হয় এক্স এক্সিস বরাবর রোটেট করবে, না হয় ওয়াই এক্সিস বরাবর রোটেট করবে, এরকম ছিল। বাট এখানে প্রবলেমটা কি বলছে দেখো, ফাইন্ড দ্য ভলিউম হোয়েন দ্য রিজন ইজ এনক্লোজড বাই এত, যেখানে লিমিট দেয়া আছে y সমান 0 and x সমান 9 and is revolved around line x সমান 9। এখন এটা তোমার x axis অথবা y axis বরাবর রোটেট না হয়ে x সমান 9 এই লাইন বরাবর রোটেট হচ্ছে, বা এই 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 লাইন বরাবর রিভলভ হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে বের করব? আচ্ছা, তাহলে আমরা এটা যদি ড্র করি, ড্র করলে কি হয় দেখো, এটা যদি আমরা এটাকে যদি কার্ভ ট্রেসিং করি, এটাকে যদি আমি y স্কয়ার টার্ম নিয়ে আসি, y স্কয়ার সমান আমি x লিখতে পারি। তার মানে এটা বোঝাই যাচ্ছে এটা হচ্ছে y বরাবর, y এক্সিস বরাবর সিমেট্রি। তার মানে y এর পজিটিভ দিকে অর্ধেক থাকবে, নেগেটিভ দিকে অর্ধেক থাকবে। তাহলে এটাকে যদি আমরা ড্র করি, এভাবে করে ড্র করতে পারি, আর বাকি অর্ধেক থাকবে হচ্ছে নিচের দিকে। আচ্ছা, আরেকটা লাইন হচ্ছে x সমান 9, x সমান ধরো এই 9, এই যে 9 আমি লাইনটা ড্র করলাম। এখন বলা আছে যে এই যে কার্ভের যে এই যে এনক্লোজড যে রিজনটা আছে, এই রিজনটা এই লাইন বরাবর রোটেট হবে। তার মানে এই লাইনের চারপাশে যদি রোটেট হয়, তাহলে এভাবে করে একটা কাল্পনিক অংশ ড্র হবে, এখানে এরকম একটা কাল্পনিক অংশ ড্র হবে। এখন এইটার যদি আমি ক্ষেত্রফল মানে ভলিউম বের করতে চাই, তার মানে এটাকে আমাদের এরকম অনেকগুলো ডিস্কে ডিভাইড করতে হবে। ডিস্কে ডিভাইড করলে ওই ডিস্কগুলোর আবার এরিয়া বের করতে হবে। এরিয়া বের করতে হলে ওই পাই আর স্কয়ার, আর স্কয়ারের ওই ফর্মুলায় ফেলতে হবে। এখানে আর বের করতে হবে, আর মানে হচ্ছে ব্যাসার্ধ। এখন আমি কিভাবে ব্যাসার্ধ পাবো এখানটাতে? আচ্ছা, এবার এখানে ব্যাসার্ধটা কিভাবে পাবো দেখো, তো এদিক থেকে যদি এদিকে চিন্তা করি তখন হয় এফ অফ এক্স। এদিক থেকে যদি আমি চিন্তা করি সেটাকে বলি আমরা এফ অফ এক্স।
আর এই যদি এই কার্ভ থেকে যদি আমি ওয়াই এক্সিসে যদি ডিসটেন্স বের করতে চাই, যে এই কার্ভ থেকে যদি ওয়াই এক্সিসের ডিসটেন্স, সেটাকে বলা হয় এফ অফ ওয়াই। সেটাকে কি বলা হয়? এফ অফ ওয়াই। আর এই কার্ভ থেকে যদি এই এক্সিসের ডিসটেন্স বের করতে চাই, সেটাকে বলি আমরা এফ অফ এক্স। আচ্ছা, ওকে, ফাইন। এবার ধরো আমি এই একটা ডিস্ক নিলাম, এই একটা ডিস্ক আছে, এরকম অসংখ্য ডিস্ককে আমি ডিভাইড করলাম। এখন এই 0 থেকে এই পর্যন্ত এইটা টোটাল ডিসটেন্স হলো 9। এটা সবাই ক্লিয়ার? এই 0 থেকে এই পর্যন্ত টোটাল ডিসটেন্স হলো 9। তো এই টোটাল ডিসটেন্স যদি 9 হয়, তাহলে এতটুকু ডিসটেন্স কত হবে? এতটুকু ডিসটেন্স কত হবে? এতটুকু ডিসটেন্স হবে 9 থেকে যদি আমি এই অংশটুকু বাদ দিয়ে দিই। 9 থেকে যদি আমি এই অংশটুকু বাদ দিয়ে দিই, এই অংশটুকু বাদ দিলে কোন অংশটুকু থাকবে? এই অংশটুকু থাকবে। ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার? বিষয়টা এরকম, ধরো এই 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 একটা রেখা আছে, হ্যাঁ, এই একটা এটা টোটাল ডিসটেন্স ধরো 9। এই টোটাল ডিসটেন্স হচ্ছে 9। এখন যদি আমি যদি চাই যে হচ্ছে এই যে আমার ক্লিপটা আছে, ক্লিপের আগ পর্যন্ত যে রিজনটা আছে, এই রিজনটুকু আমার দরকার। তাহলে এই ক্লিপের রিজনটুকু যদি আমি বাদ দিয়ে দিই 9 থেকে, তাহলে আমার এই অংশটুকু থাকবে, বাকি অংশটুকু থাকবে, ঠিক কিনা? বাকি অংশটুকু থাকবে। তাহলে এই ক্লিপের ডিসটেন্সটা আমি কিভাবে পাবো? এই ক্লিপের ডিসটেন্সটা হচ্ছে এফ অফ ওয়াই, মানে এই ওয়াই অ্যাক্সিস থেকে এই পর্যন্ত এই ডিসটেন্সটা হলো এফ অফ ওয়াই। আবার যদি তুমি স্যার বুঝি না, একবার বলতে হবে। বুঝো নাই? না স্যার। আচ্ছা, মানে এতটুকু তো বুঝছি যে আমার এখানটাতে একটা এই যে আর এর মানটা বের করতে হবে। আর এর মানটা আমি কিভাবে পাবো? আর এর মানটা বের করতে হলে আমি এই টোটাল ডিসটেন্সটা জানি হচ্ছে 9, মানে এই 0 থেকে শুরু করে এই যে এই রেখাটা পর্যন্ত এই টোটাল ডিসটেন্স হলো 9। টোটাল ডিসটেন্স যদি 9 হয়, আমার দরকার হচ্ছে এই অংশটুকু, এই অংশটুকু আমার দরকার। তো এই অংশটুকু যদি আমার দরকার হয়, তাহলে আমার বাদ দিয়ে দিতে হবে কোন অংশটুকু? এই অংশটুকু বাদ দিতে হবে, এই অংশটুকু বাদ দিতে হবে। তো এই অংশটুকু ডিসটেন্স আমি কিভাবে পাবো? তো এই অংশটুকু ডিসটেন্স হচ্ছে তোমার যদি এখান থেকে যদি এক্স এক্সিস এর ডিসটেন্স বের করো, ওইটাকে বলি আমরা এফ অফ এক্স। আর এখান থেকে তুমি যদি এই ওয়াই এক্সিস এর ডিসটেন্স বের করো, ওইটাকে বলি এফ অফ ওয়াই। তাহলে আমি 9 থেকে যদি আমি এফ অফ ওয়াই বাদ দেই, 9 থেকে এফ অফ ওয়াই বাদ দিলে থাকবে হচ্ছে আমার এই অংশটুকু। এই জন্য আমি এখানে এই যে আমার আর সমান আমি লিখলাম 9 মাইনাস এফ অফ ওয়াই। আচ্ছা, এটা নিচে একটু খেয়াল করো, নিচে খেয়াল করলেই বুঝবা। আমার এখানে ওয়াই সমান দেয়া ছিল, কি দেয়া ছিল? ওয়াই সমান দেয়া ছিল রুট ওভার এক্স। আমার যেহেতু এটা এটা হচ্ছে কি বলে, উম, এই 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 এটা এটা কিন্তু এটা অলমোস্ট কিন্তু দেখো ওয়াই এক্সিস এর প্যারালাল। আমার এই যে এক্স সমান 9 যে রেখাটা আছে, এই রেখাটা কার প্যারালাল? ওয়াই এক্সিস এর প্যারালাল। তার মানে ওয়াই এক্সিস বড় বড় যদি রোটেট করতো, তখন আমি ওয়াই এর ফাংশনটাকে রাখতাম। এখানেও যেহেতু এইটা ওয়াই এক্সিস এর প্যারালাল, তার মানে এখানেও আমার ওয়াই এর ফাংশনটা রাখতে হবে। কার ফাংশন রাখতে হবে? ওয়াই এর ফাংশন রাখতে হবে। এই জন্য আমি এক্স এর মানটা বের করব। এই জন্য আমি এক্স সমান নিলাম ওয়াই স্কোয়ার। এক্স সমান আমি ওয়াই স্কোয়ারটা বের করে ফেললাম। তার মানে এইটাকে আমি এখানে তাহলে বলতে পারি এই যে ওয়াই এর ফাংশন যেটা, সেটা হলো ওয়াই স্কোয়ার। ওয়াই এর ফাংশনটা হলো এখানটাতে ওয়াই স্কোয়ার, যেটা ওইটা মানে এফ অফ ওয়াই, যেটা এফ অফ ওয়াই সমান আমি বলতে পারি ওয়াই স্কোয়ার। আচ্ছা, এটা হলো ওকে। তাহলে যদি আমি আমার ডিসটেন্স যদি হয়, যে রেডিয়াস যদি হয় 9 মাইনাস এফ অফ ওয়াই, তাহলে 9 মাইনাস এফ অফ ওয়াই, তাহলে আমি 9 মাইনাস ওয়াই স্কোয়ার লিখতে পারি, কারণ এখানে এফ অফ ওয়াই সমান হচ্ছে ওয়াই স্কোয়ার। 9 মাইনাস ওয়াই স্কোয়ার লিখলাম, এটা হলো আমাদের এখানে রেডিয়াস। আচ্ছা, আর ইন্টারভালটা আমরা কিভাবে পাবো এখানটাতে? এখন ইন্টারভাল কোথা থেকে কোথা হবে? ইন্টারভাল হবে এইখান থেকে শুরু করে এই যে আপার লিমিট যেটা আছে, আপার লিমিট পর্যন্ত, এই যে আপার লিমিট পর্যন্ত হবে। আপার লিমিটটা আমি কিভাবে পাবো? আপার লিমিটটা পাবো এখান থেকে আমি খুব সহজেই বের করতে পারি, যেহেতু এখানে আমার এক্স এর ভ্যালু 9 দেয়া আছে। এক্স এর ভ্যালু যদি 9 দেয়া থাকে, আমি যদি এক্স এর ভ্যালু 9 বসাই, আমি ওয়াই এর ভ্যালু পাচ্ছি 3। ওয়াই এর ভ্যালু কত পাচ্ছি? 3। তার মানে আমার লোয়ার ভ্যালুটা যদি 0 হয়, লোয়ার লিমিটটা যেহেতু 0, তাহলে আপার লিমিটটা কত হবে এখানটাতে? 3 হবে। আপার লিমিট হবে এখানটাতে 3। তার মানে আমার ইন্টারভ্যাল হচ্ছে 0 থেকে 3। তার মানে এই 0 থেকে 3 পর্যন্ত, 0 থেকে 3 পর্যন্ত আমি যতগুলো এরকম ডিস্কে ডিভাইড করছি, সবগুলো ডিস্কের এরিয়া যদি আমি যোগ করি, এরিয়া যোগ করলে আমি আনসারটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে 0 থেকে 3 হলো আমার এখানটাতে লিমিট। পাই হচ্ছে আমার এখানটাতে, আমার সূত্রেই আছে পাই। আর এখানে রেডিয়াস হচ্ছে 9 মাইনাস ওয়াই স্কোয়ার। 9 মাইনাস ওয়াই স্কোয়ারকে যদি আমি হোল স্কোয়ার করি, দেন এটাকে সলভ করলে ফাইনালি গিয়ে যেটা পাবো, ওইটাই হচ্ছে আমার এখানটাতে আনসার। বুঝতে পারছি কিনা? আচ্ছা, এখানে এটা তোমার এই দেয়া আছে, এটা এক্সাম্পল দেয়া আছে, তোমরা এটা একটু বাসায় করে নিও। বাসায় এটার আনসারটা এখানটাতে দেয়া আছে। আচ্ছা, এরপর এইটা লাস্ট টপিক, এটা দিলে আমাদের শেষ হয়ে যাবে। এটা হলো সারফেস এরিয়া। এখন যদি আমরা ধরো ওই যে রোটেট করলাম, হ্যাঁ, রোটেট করার পর যে সারফেস তৈরি হচ্ছে, এই যে রোটেট করলাম, রোটেট করার পর যে এই যে সারফেস তৈরি হচ্ছে, হ্যাঁ, এই সারফেসে যদি আমি এরিয়া বের করতে চাই, তখন আমি কিভাবে বের করব? এই যে টোটাল সারফেসে যদি আমি এরিয়া বের করতে চাই, তখন কিভাবে বের করব? হ্যাঁ, বলো।
স্যার ওইটা কি মানে গামলার মতো নাকি, এখন ওই যে এটা চিত্রটা দেখালেন? এটা এটা অনেকটা গামলার মতো, মানে এই শেপের যদি আমি রোটেট করি তখন একটা গামলার মতো হয়ে যাচ্ছে, হ্যাঁ। অন্য শেপকে যদি আমি রোটেট করি তখন দেখতে আর একটা শেপের মতো আসবে। বাট আলটিমেটলি এরকম হচ্ছে যখন তুমি এই মানে একটা এক্সাম্পল হিসেবে নাও, ধরো এটা একটা গামলাই যদি তুমি চিন্তা করো, হ্যাঁ। আর এটাকে তুমি যদি এভাবে করে ডিভাইড করো গামলাটাকে, তার মানে এই যে নিচ থেকে যে অবজেক্ট গুলো তৈরি হবে, অবজেক্ট গুলো দেখতে সার্কেলের মতো হবে না? সার্কেলের মতো হবে, এই জন্য যেহেতু ডিস্কের মতো হবে এই জন্য এটাকে ডিস্ক মেথড জি বলা স্যার। হচ্ছে। আর এই যেহেতু সার্কেলের মতো হচ্ছে এই জন্য সার্কেলের যে ফর্মুলা আছে পাই আর স্কোয়ার, ওই ফর্মুলাটা ইউজ করা হচ্ছে এখানটা। বুঝছি কিনা? জি আচ্ছা, স্যার এবার যদি এই যে আমার বুঝছি। যে অবজেক্টটা তৈরি হচ্ছে এই অবজেক্টের যদি আমি এই সারফেস এরিয়া তৈরি ক্যালকুলেট করি, এই যে টোটাল সারফেস, এই এটাকে বলা হচ্ছে সারফেস, মানে চারপাশের যে অংশটা টোটাল সারফেস বলা হচ্ছে। এই সারফেস এরিয়াটা যদি আমি বের করি সেটার জন্য ফর্মুলা আছে। সেটার জন্য ফর্মুলা কি, যদি এক্স এক্সিস বরাবর রোটেট করা হয় তখন সেটার ফর্মুলা হলো এইটা, মানে এক্স এক্সিস বরাবর রোটেট করার পর আমি যে রেভলিউশনটা পেলাম, সলিড অফ রেভলিউশন পেলাম, ওইটা যদি সারফেস এরিয়া বের করতে বলা হয় তখন আমাকে এই ফর্মুলা ইউজ করতে হবে। এ থেকে বি হচ্ছে লিমিট 2 পাই ওয়াই রুট ওভার 1 প্লাস ওই যে আমার ফাংশনটা থাকবে, ফাংশনটা হচ্ছে ওয়াই এর সাপেক্ষে একবার আমার ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করার পর ওইটা স্কোয়ার ডিএক্স, এই ফর্মুলাটা। আর যদি ওয়াই এক্সিস এর সাপেক্ষে হয় তখন হচ্ছে এই ফর্মুলাটা। এবার আমরা একটা এক্সাম্পল দেখি। ধরো এখানে কি বলা আছে যে ফাইন্ড দ্য এরিয়া অফ সারফেস when the region is enclosed by y সমান x স্কয়ার, x সমান 1 and x সমান 2 is revolved about y axis। তার মানে এখানে x এর লিমিট দেয়া আছে, কত কত লিমিট দেয়া আছে, 1 এবং 2 লিমিট দেয়া আছে, ওকে। আচ্ছা, এবার আমার এখানটাতে কি করতে হবে, এই যে ওয়াই এক্সিস বরাবর, তো যখন ওয়াই এক্সিস বরাবর যখন আমরা সবসময় বলছি যখন ওয়াই এক্সিস বরাবর রোটেট হবে তখন হবে এক্স সমান সামথিং বের করে নিতে হবে আমাকে, এক্স সমান সামথিং বের করতে হবে। আর যখন এক্স এক্সিস বরাবর রোটেট করব তখন ওয়াই সমান সামথিং বের করে আমাকে কাজটা করতে হবে। তাহলে এখানে যেহেতু আমার অলরেডি এক্স এর ইয়া দেয়া আছে, তার মানে এখানে দেখো, তাহলে এখানে ওয়াই সমান এক্স স্কোয়ার আছে, এটাকে আমি যদি এক্স এর মান বের করি, এই যে এখানে এখানে আমার যদি এক্স এর মান যদি আমি বের করি তাহলে হচ্ছে এই যে ওয়াই এক্সিস বরাবর রোটেট করতে হলে এইটা হলো আমার ফর্মুলা। ফর্মুলা আমার কি লাগবে, ডিএক্স বাই ডিওয়াই লাগবে। তো ডিএক্স বাই ডিওয়াই লাগা মানে হচ্ছে এক্স কে আমার ইন্টিগ্রেশন করতে, ডিফারেন্সিয়েশন করতে হবে। এক্স কে ডিফারেন্সিয়েশন করতে হলে এক্স এর ভ্যালুটা আগে বের করে নিতে হবে। মানে তুমি মনে না রাখলেও চলবে, তুমি ফর্মুলা থেকেও বুঝবা যে আমার কখন এক্স সমান ভ্যালু ধরে নিতে হবে, কখন ওয়াই সমান ধরে নিতে হবে। যখন আমি ওয়াই এক্সিস বরাবর রোটেট করতেছি তখন ফর্মুলায় যেহেতু ডিএক্স বাই ডিওয়াই লাগবে, তো এক্স কে ডিফারেন্সিয়েশন করতে হবে করবো বলেই আমি ডিএক্স বাই ডিওয়াই পাবো। এই জন্য আমি এখানে এক্স এর মানটা বের করে নিলাম, ডিএক্স বাই ডিওয়াই মানে হচ্ছে এইটা হলো ভ্যালুটা। আচ্ছা, এবার আমি লিমিটটা বের করে নিতে হবে। তো লিমিট কত কত হবে, তো এখানটাতে লিমিট আমার দেয়া আছে, এখানে এক্স এর লিমিট দেয়া আছে, তো এক্স এর লিমিটে আমার হবে না, যেহেতু ভ্যালুটা হচ্ছে আমার ওয়াই এর, এখানে যেহেতু ওয়াই আছে আর লিমিটটাও কার হবে, ওয়াই এর লিমিট হবে, কারণ আমি এটাকে ইন্টিগ্রেশন করলে তো ওয়াই এর টার্ম পাবো, ওয়াই এর টার্ম পাবো না, ওয়াই এর টার্ম পাবো। ওয়াই এর টার্ম পেলে ওয়াই এর টার্মকে রিপ্লেস করতে পারবো ওয়াই এর ভ্যালু দ্বারা, এক্স এর ভ্যালু দ্বারা তো রিপ্লেস করতে পারবো না। এই জন্য আমার এখানে লিমিটটাও চেঞ্জ করে নিতে হবে। যখন এক্স এর ভ্যালু 1, যখন এক্স এর ভ্যালু 1 তখন ওয়াই এর ভ্যালু 1, যখন এক্স এর ভ্যালু হচ্ছে 2 তখন ওয়াই এর ভ্যালু হচ্ছে 4, যখন এক্স এর ভ্যালু 2 তখন ওয়াই এর ভ্যালু হচ্ছে 4। এই দুইটা ভ্যালু আমি বের করে নিলাম, এখন লিমিট দিলাম ওয়াই থেকে 4। এরপর আমার এইখানে যে ফর্মুলাটা ছিল এই ফর্মুলা আমি ভ্যালুগুলো বসালাম, ভ্যালুগুলো বসালে কি পাচ্ছি, এইটা পেলাম। এবার এটাকে যদি 2 পাই এক্স থাকে, এটাকে যদি আমি সলভ করি, সলভ করলে কিভাবে সলভ করতে পারবো, আচ্ছা এটাকে সলভ করার উপায় কি, এই যে এক্স আছে এক্স এর ভ্যালুটা আমি রিপ্লেস করলাম, এক্স এর এক্স সমান আমরা কত আসছে, এক্স সমান রুট ওভার ওয়াই আসছে, এক্স সমান রুট ওভার ওয়াই লিখলাম। আর এখানে যেটা যেটাকে লসাগু গোসাগু করলাম, লসাগু গোসাগু করলে দেখো কি করা যায়, আমি যদি আহ এই যে এখানটায় যে এখানটায় তো রুট ওয়াই আছে আর এখানটা তো রুট ওভার সামথিং আছে, তো আমি এই দুইটাকে একটা রুটের মধ্যে নিয়ে আসতে পারি। একটা রুটের মধ্যে নিয়ে আসলে এই যে ওয়াই এখানে চলে আসবে, ওয়াইটা এখানে চলে আসলো ওয়াই, আর এই যে ভিতরে যে 4 ছিল 1/4 যেটা ছিল 1/4 কে আমি বাইরে যদি নিয়ে আসি তাহলে 1/2 হয়ে যাবে, 1/2 বাইরে চলে আসলো। এবার ওয়াই ওয়াই আমি কেটে ফেলতে পারি, তাহলে এই যে এখানে দেখো এখানে 1/2 আছে, বাইরে আবার অতিরিক্ত একটা 2 ছিল, 2 কাটা গেল, তাহলে আমার 2 এর টার্ম গুলো বাদ গেল, শুধু এখানে পাই পাই আছে। আর এখানে রুট ওভারের মধ্যে আছে হচ্ছে 4y+1 আছে। এবার আমি যদি ইউ সমান 4y+1 ধরি, ডিইউ সমান পাচ্ছি আমি 4dy। এবার ডিওয়াই এর মান হচ্ছে du/4। আর লিমিটটা চেক করে নিলাম, লিমিটটা পরিবর্তন হচ্ছে, যখন y এর ভ্যালু 1 তখন ইউ এর ভ্যালু আসছে 5, যখন y এর ভ্যালু 4 তখন ইউ এর ভ্যালু আসছে 70। সেই লিমিটটা আমি চেঞ্জ করে নিলাম।
আর এই যে আমি ডিওয়াই এর পরিবর্তে ডিউ/4 বসালাম, মানে ডিওয়াই এর পরিবর্তে যদি ডিউ/4 বসাই, আর এখানটাতে আসতেছে এই ভিতরে টোটালটা আন্ডার পরিবর্তে ইউ আসবে, তার মানে √ইউ মানে হচ্ছে ইউ টু দি পাওয়ার হাফ, আর ডিওয়াই এর পরিবর্তে ডিউ/4 লিখলাম, তো 4 মানে হচ্ছে 1/4, 1/4টাকে বাইরে নিয়ে আসলাম, পাই/1/4টা বাইরে চলে গেল, আর লিমিটটা চেঞ্জ করলাম 5 থেকে 17, এই যে 5 থেকে 17 লিমিট। এবার এখানে হলো ইউ টু দি পাওয়ার হাফ ডিইউ। আচ্ছা, এরপর এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করলে যেটা পাবো এটা হলো আনসার। এখানে এক্সাম্পল দেয়া আছে, এক্সাম্পলটা তোমরা করে নিও। তাহলে এই হলো মোটামুটি যে যদি তোমার যে সলিড অফ রেভলিউশন তাদের যদি সারফেস এরিয়া বের করতে বলা হয়, তাহলে এভাবে করে সারফেস এরিয়াটা বের করতে হবে। বুঝতে পারছি কিনা? কেউ একজন জি স্যার। ইয়েস নো বলো। আচ্ছা, যদি বুঝতে পারি আমাদের জি ছোট্ট স্যার, বুঝছি। ছোট্ট আরেকটা অংশ বাকি আছে, সেটা কি তোমরা একটু দেখবা? তাহলে শেষ হয়ে যাবে, ধরো 5 মিনিট সময় লাগবে, 5 মিনিটই শেষ হয়ে যাবে আমাদের। আচ্ছা, আমার এই ইয়াটা দেখা যাচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে আমরা যে ওই গামা বিটা, যেটা তোমাদেরকে পিডিএফ দিছি না গামা বিটা ফাংশনের, ওইটার মধ্যে ইমপ্রপার ইন্টিগ্রাল নামে একটা অংশ ছিল, ইমপ্রপার ইন্টিগ্রাল। হ্যাঁ, তো আমরা তো প্রপার ইন্টিগ্রাল জানি। প্রপার ইন্টিগ্রাল মানে হচ্ছে যখন আমার লিমিটটা ফাইনিট থাকবে, লিমিটটা যখন ফাইনিট থাকবে ওটাকে বলি আমরা প্রপার ইন্টিগ্রাল। এখন ইমপ্রপার ইন্টিগ্রাল আমরা কখন বলবো? ধরো এরকম একটা ফাংশন দেয়া আছে যার লিমিট হচ্ছে এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স, এরকম একটা আমার ইন্টিগ্রেশন দেয়া আছে। এখন এটাকে আমরা ইমপ্রপার তখনই বলবো দুইটা দুইটা যদি ঘটনা ঘটে, তখন আমরা তাকে ইমপ্রপার বলবো। প্রথম ঘটনা যদি এরকম হয় এ এবং বি এর যে কোনো একটা ভ্যালু ইনফাইনিট অথবা দুইটাই ইনফাইনিট। আমার কথা বুঝছি কিনা? এই যে আমার লিমিট আছে এ থেকে বি, এর যে কোনো একটা ইনফাইনিট অথবা দুইটাই যদি ইনফাইনিট হয় তাহলেও আমরা তাকে ইমপ্রপার বলবো। অথবা যদি এ এবং বি ধরো ফাইনিট, এ এবং বি ফাইনিট, বাট এই এ এবং বি ভ্যালুটা যদি আমি এই ফাংশনটায় বসাই, এফ অফ এক্স এ বসাই, এফ অফ এক্স এ বসানোর পর যদি এফ অফ এক্স যদি ইনফাইনিট হয়ে যায়, তখন তাকে আমরা ইমপ্রপার বলবো। আমার কথাটা বুঝি নাই? দুইটা কেস, একটা হলো লিমিট যেটা আছে এ এবং বি, লিমিট যদি লিমিটের যে কোনো একটা যদি ইমপ্রপার মানে ইনফাইনিট হয়, অথবা দুইটাই যদি ইনফাইনিট হয়, তাহলে আমরা ইমপ্রপার ইন্টিগ্রাল বলবো। অথবা এই লিমিট দুইটা যদি আমি এই ফাংশনটায় বসাই, লিমিট দুইটা আমার ইনফাইনিট না, লিমিট দুইটা ফাইনাইট, এই ফাইনাইট লিমিট যদি আমি এই এফ অফ এক্স এ বসাই, এফ অফ এক্স এ বসানোর পর যদি আমার রেজাল্টটা ইনফাইনিট হয়ে যায়, তাহলে তাকে আমরা ইমপ্রপার বলবো। ক্লিয়ার কিনা? আচ্ছা, যদি ক্লিয়ার হই, এখন এই একটা ইমপ্রপার ইন্টিগ্রালকে এভাবে লেখা যায়, দুই ধরনের হয়। আমি যেহেতু বললাম লিমিটের কথা একবার বললাম, আর একটা ভ্যালুর কথা বললাম। ধরো লিমিট যদি এরকম হয় 0 থেকে ইনফিনিটি, সেটাকেও আমরা ইমপ্রপার বলবো। অথবা -ইনফিনিটি থেকে সামথিং, সেটাকেও আমরা ইমপ্রপার বলবো। অথবা দুইটাই যদি আমার ইনফাইনিট হয়, সেটাকেও আমরা ইমপ্রপার বলবো। আর একটা হচ্ছে ধরো আমার এখানে লিমিট ফাইনিট, একটু আগে আমি যেটা বললাম লিমিট ফাইনাইট, এ এবং বি তারা ধরো নির্দিষ্ট কোনো ভ্যালু 2 3 অথবা 4 5 এরকম কোন একটা ভ্যালু, বাট এই ভ্যালু দুটো যদি আমি এফ অফ এক্স এ বসাই, এফ অফ এক্স এ বসানোর পরে আমি যে রেজাল্টটা পাবো সেটা যদি ইনফাইনিট হয়, দেন এটাকে বলবো আমরা টাইপ, আরেক ধরনের ইমপ্রপার ইন্টিগ্রাল বলা হয় আর কি। তো দুই ধরনের মানে ইমপ্রপার ইন্টিগ্রাল আছে, একটা হলো টাইপ 1, একটা হলো টাইপ 2। ওকে, ফাইন। এবার এই ইমপ্রপার ইন্টিগ্রাল আবার দুই ধরনের হয়, একটা বলা হয় কনভার্জেন্সি, একটা বলা হয় ডাইভারজেন্সি। আচ্ছা, কনভার্জেন্সি কি ডাইভারজেন্সি কি সেটা বুঝতে তোমাদের 2 মিনিট সময় লাগবে। আচ্ছা, কনভার্জেন্সি মানে হচ্ছে ধরো যদি আমি একটা ইমপ্রপার ইন্টিগ্রাল যেটা আছে, ইমপ্রপার ইন্টিগ্রাল যদি সলভ করার পরে আমি যদি ফাইনিট এবং ইউনিক ভ্যালু পাই, একটা ইমপ্রপার ইন্টিগ্রাল যেটা আছে ওইটাকে সলভ করার পর যদি আমি ফাইনিট এবং ইউনিক ভ্যালু পাই, দেন আমি ওটাকে বলবো কনভার্জেন্ট। আর যদি এর উল্টা ঘটে, দেন ওটাকে বলবো আমি ডাইভার্জেন্ট। এখন কিভাবে আমি ফাইনিট ভ্যালু পাবো, কিভাবে আমি ইউনিক ভ্যালু পাবো, সেটা আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, দেন এটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ধরো এরকম একটা আমাদের একটা ইমপ্রপার ইন্টিগ্রাল দেয়া আছে যার লিমিট হচ্ছে 0 থেকে ইনফিনিটি e⁻x dx। ওকে, ফাইন। তো এইগুলা সমাধান করার জন্য ধরো এই যে ফাংশনটা, যে ফাংশনটা সমাধান করতে হবে, তো এটা সমাধান করার জন্য যে ওয়েটা হচ্ছে এখানে একটা লিমিট ধরে নিতে হয়। ধরে নিলাম আমি এই যে এখানে যে ইনফিনিটি ছিল, আমি ধরে নিলাম x টেন্ডস টু ইনফিনিটি, মানে x এর ভ্যালুটা ইনফিনিটির সমান। এই যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, আর ইনফিনিটিটাকে আমি x দ্বারা রিপ্লেস করলাম, মানে পরবর্তীতে আমি আবার x এর পরিবর্তে ইনফিনিটি বসাবো। বাট আপাতত আমি এরকম করলাম, ধরো এরকম যে যে 2 একটা ভ্যালু আছে, আমি 2 সমান ধরে নিলাম x, ধরলাম 2 সমান হচ্ছে
x সমান ধরলাম 2, এবার আমি ওই 2 এর জায়গায় আমি আপাতত x বসাইছি, x বসাই আমি সলভ করব, সলভ করার পরে দেন আমি পরবর্তীতে x এর পরিবর্তে আবার 2 বসাবো, 2 বসাই দেখবো আমি কি ভ্যালু পাচ্ছি। এখানেও সেম কেসটাই করছি, এখানে আমার ভ্যালুটা ছিল ইনফিনিটি, আমি ধরে নিলাম x টেন্ডস টু ইনফিনিটি, মানে x এর ভ্যালুটা ইনফিনিটি বা ইনফিনিটির খুব কাছাকাছি, আর আমি ইনফিনিটি জায়গায় x বসালাম। তাহলে আমি যদি সেটা করি, এবার যদি e টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, এটাকে যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এক্স হবে। এবার এখানে লিমিট হচ্ছে 0 থেকে x। এবার যদি আমি এই x আর 0 যদি আমি বসাই, x আর 0 বসালে আমি কত পাচ্ছি, মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এক্স, আর 0 বসালে পাচ্ছি মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 1 পাচ্ছি। ওকে, আচ্ছা এবার আমি যেটা করব, যেখানে x আছে x এর পরিবর্তে আমি ইনফিনিটি বসাবো, x এর পরিবর্তে কি বসাবো, ইনফিনিটি বসাবো। তো x এর পরিবর্তে যদি ইনফিনিটি বসাই, তার মানে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হবে, e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি প্লাস 1। তো e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কি, এটাকে আমি লিখতে পারি 1 বাই e টু দি পাওয়ার ইনফিনিটি। আমার কথাটা বুঝছো কিনা তোমরা? ধরো e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, এটাকে আমি কি বলতে পারি, 1 বাই ইনফিনিটি, 1 বাই e টু দি পাওয়ার ইনফিনিটি, 1 বাই e টু দি পাওয়ার ইনফিনিটি। এখন ধরো তুমি যদি 1 কে যদি ধরো তুমি একটা 100 ডিজিটের একটা সংখ্যা দিয়ে যদি তুমি ভাগ করো, অথবা 1000 ডিজিটের একটা সংখ্যা দিয়ে যদি 1 কে ভাগ করো, ভাগফলটা কি হবে, খুবই মানে জিরোর কাছাকাছি চলে আসবে না, একেবারে জিরোর কাছাকাছি একটা ভ্যালু চলে আসবে। তো তার মানে বড় সংখ্যা, অনেক বড় সংখ্যা দিয়ে যখন কোনো একটা ছোট সংখ্যাকে ভাগ করা হয়, সেটা জিরোর কাছাকাছি চলে যায়। তো এই জন্য তোমার এই যে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, যেটা এটার ভ্যালু হলো 0, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির ভ্যালু হচ্ছে 0। তার মানে এইটা যদি 0 হয়, তাহলে আমি এখানে লিখতে পারি 0 প্লাস 1। তার মানে এখানে 1 পাচ্ছি। 1 ভ্যালুটা কি ফাইনাইট না ইনফাইনাইট? 1 ভ্যালুটা হচ্ছে ফাইনাইট, নির্দিষ্ট একটা ভ্যালু, এবং এটা ইউনিক ভ্যালু পাইলাম, মানে আমার এখানে কিন্তু ডুপ্লিকেট ভ্যালু আসে নাই, মানে এক 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 ভ্যালু একাধিকবার আসে নাই। তার মানে যেহেতু এই ভ্যালুটা ফাইনাইট এবং ইউনিক, এই জন্য এটাকে বলবো আমরা, আমার এই যে লিমিটটা আছে, এই ইমপ্রপার যে ইন্টিগ্রাল আছে, ইন্টিগ্রালটা হচ্ছে কনভার্জেন্ট। ক্লিয়ার কিনা সবাই? মানে আমি এইটাকে সলভ করার পর যদি আমি একটা ফাইনাইট এবং একটা ইউনিক ভ্যালু পাই, দেন আমি বলতে পারবো কনভার্জেন্ট। আর যদি উল্টাটা ঘটে, উল্টাটা কখন ঘটবে, ধরো আর এই একটা एग्जांपल দেয়া আছে, ই টু দি 0 থেকে ইনফিনিটি হচ্ছে লিমিট ই টু দি পাওয়ার x dx, সেম ভাবে আমি লিমিট ধরে নিলাম x টেন্ডস টু ইনফিনিটি, আর ইনফিনিটি জায়গায় আমি x বসালাম। এবার এটাকে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার x হবে, 0 থেকে x হচ্ছে লিমিট। এবার ই টু দি পাওয়ার x মাইনাস 1, এটা যদি হয়, এবার যদি আমি x এর পরিবর্তে লিমিট বসাই, ই টু দি পাওয়ার ইনফিনিটি মাইনাস 1। এবার তোমার যদি ই টু দি পাওয়ার ইনফিনিটির মান হচ্ছে ইনফিনিটি, ই টু দি পাওয়ার ইনফিনিটির মান হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটি থেকে যদি 1 কে বাদ দেওয়া হয়, তা ইনফিনিটিই থাকে। বুঝছি কিনা? তার মানে এখানে সলভ করলে আমি ইনফিনিটি পাবো। তার মানে যেহেতু এটা ইনফাইনিট ভ্যালু আসছে এটাকে সলভ করার পরে, এই জন্য এটাকে বলতে পারি এটা হচ্ছে ডাইভারজেন্ট। ক্লিয়ার কিনা সবাই? আচ্ছা, তাহলে এখানে আরো একটা एग्जांपल দেয়া আছে, তোমরা একটু দেখে নিও কিভাবে হচ্ছে কনভার্জেন্ট। যেমন এখানটাতে পাই আসছে, পাই এর ভ্যালু হচ্ছে ফাইনাইট এবং ইউনিক, তার মানে এটাকে আমরা বলতে পারি কনভার্জেন্ট। আচ্ছা আচ্ছা, ডাবল ইন্টিগ্রেশনটা আমরা অলরেডি দেখছি, এটা আর আজকে এখানে দেখাবো না, সেটা আমরা আজকের ক্লাসে শুরুতেই ডাবল ইন্টিগ্রেশন দেখছি, কিভাবে ডাবল ইন্টিগ্রেশন করতে হয় সেটা এখানে আর দেখাচ্ছি না। তাহলে আমাদের আজকে আমরা যেটা যেটা দেখলাম, আমরা কিভাবে কার্ভ ট্রেস করে কিভাবে ডাবল ইন্টিগ্রেশন করতে হয়, কিভাবে হচ্ছে এরিয়া বের করতে হয়, কিভাবে আর্ক লেন্থ বের করতে হয়, কিভাবে সলিড অফ রেভলিউশনের ভলিউম বের করতে হয়, কিভাবে সারফেস লেন্থ বের করতে হয়, এটা দেখছি। লাস্টে এসে আমরা ইমপ্রপার ইন্টিগ্রাল দেখলাম, কোনগুলোকে আমরা ইমপ্রপার ইন্টিগ্রাল বলবো ওইটা দেখলাম, আর ইমপ্রপার ইন্টিগ্রাল কখন কনভার্জেন্ট হবে কখন ডাইভারজেন্ট হবে সেটা দেখলাম। পরীক্ষায় হয়তো আসতে পারে এরকম একটা ফাংশন দেয়া আছে যে প্রুভ করে এটা কনভার্জেন্ট অথবা প্রুভ করে এটা ডাইভারজেন্ট, তখন তুমি এভাবে করে সলভ করে যদি ফাইনাইট এবং ইউনিক ভ্যালু পাও দেন বলবা কনভার্জেন্ট, আর যদি ইনফাইনাইট ভ্যালু আসে দেন বলবা এটা হচ্ছে ডাইভারজেন্ট। ক্লিয়ার কিনা সবাই? কারো কোনো কোয়েশ্চেন আছে? আমাদের তাহলে কোর্স শেষ এখানেই। এবার তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা কিছু জানার থাকে। স্যার পরীক্ষা কবে হবে? পরীক্ষা জানি না পরীক্ষা কবে হবে, হয়তো আমাদের 11 তারিখে 10 মিটিং আছে, 10 তারিখে মিটিং এ হয়তো জানা যাবে যে তোমাদের পরবর্তীতে কি হবে, পরবর্তীতে কি পরীক্ষা হবে না নতুন সেমিস্টার শুরু হবে, সেটা 10 তারিখের মিটিং। বুঝতে পারছি? জি আচ্ছা, স্যার, আমি অটো প্রমোশন তোমাদেরকে দিবে? অটো প্রমোশন দিবে না, পরীক্ষা পরে নিবে। আপাতত তোমাদের নেক্সট সেমিস্টার শুরু হবে এরকম হতে পারে, আমি শিওর না, এরকম আমি শুনছি এরকম কোন একটা ডিসিশন নিতে পারে অথরিটি। আর তোমাদেরকে যদি এইচএসসি এর মতো আচ্ছা করে স্যার। দেয় তাহলে তো আরো ভালো নাকি?
এসএসসি এইচএসসি জি রেজাল্ট স্যার, দিয়ে জিএসসি এসএসসি মিলে। হলো এসএসসি এইচএসসি ফার্স্ট সেমিস্টারের মার্ক দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ স্যার। হ্যাঁ জি আচ্ছা স্যার, ওইভাবে হবে। আচ্ছা, তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা আজকের ক্লাস নিয়ে? স্যার প্রিভিয়াস ক্লাসের রেকর্ড আর পিডিএফ এই ক্লাসের গুলা সহ স্যার একসাথে দিয়ে দিয়েন। আচ্ছা, যেগুলো হ্যাঁ আমি বুঝতে অনলাইনে বলতে পারি নাই। যেগুলো অনলাইনে নিছি ওই পিডিএফ গুলো তোমাদেরকে আমি দিয়ে দিব। আর যেগুলো আমি তোমাদের ক্লাসে নিছি ওইগুলো আমার কাছে আর কি হার্ড কপি আকারে আছে, ওগুলো আমার স্ক্যান করে আবার পিডিএফ ফাইল বানাইতে হবে। এখন প্রবলেম হলো ওখানে সবগুলো হলো তোমার ওই যে লিগ্যাল পেপার আছে না, লিগ্যাল পেপারে আমার ক্লাস নোট করা, বাট আমার কাছে যে প্রিন্টার আছে প্রিন্টার হচ্ছে সর্বোচ্চ A4 সাইজের পেপার স্ক্যান করা যায়। হ্যাঁ, এই জন্য আমি একটু ডিফিকাল্টি ফেস করতেছি, দেখি আমি তারপরেও চেষ্টা করে বাকি ক্লাস যেগুলো ছিল আমি ক্লাসে নিছি, যেখানে তোমাদেরকে আমি শিট দিছিলাম, পিডিএফ দিতে দেইনি, ওইগুলা পিডিএফ তৈরি করে তোমাদেরকে দেয়া যায় কিনা। ঠিক আছে? স্যার আমাদেরকে কালকে একটা সলিউশন দিছিলেন বিটা গ্রামার ম্যাথের, ওখানে বিটার 3 নাম্বার ম্যাথটা যে দেন নাই ও 3 নাম্বারটা কি বাদ পড়ে গেছে? স্যার। ও আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা আমি দেখি সলভ করে দিয়ে দিব আপনাকে। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করতে পারি নাকি? স্যার রেকর্ড গুলো কিন্তু খুব জরুরি, মানে আগের ক্লাসেরটা আর আজকেরটা। আগে ক্লাসেরটা তো দিয়ে দিছি। না স্যার, স্ট্রেট লাইনটা দেন না তো মনে হয়। পেয়ার অফ স্ট্রেট লাইন দিছি তো তোমার এই যে দিছে, দিছে, গতকালকে দিছে স্যার, আমি দিছে message দিলাম না? ম্যাথ দিছে। গ্রুপে দিছে। দিছে দিছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। হ্যাঁ, আমি তোমাদেরকে দিয়ে দিব আজকের যে ভিডিওটা সেটাও দিয়ে দিব, আর হচ্ছে যে আমাদের পিডিএফ ফাইল যেগুলো আছে তোমাদেরকে দেইনি সেটা আমি দিয়ে দিব। ঠিক আছে? আর যদি কোনো প্রবলেম ফেস করো, আমাদের যে গ্রুপ যেটা আছে ম্যাথের, ওখানে তোমরা আমাকে ইয়া করিও, ট্যাগ করে দিও, আমি ওটা দেখবো। ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক, সবাই ভালোভাবে পড়াশোনা করো আর সাবধানে থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।